বাড়ি সমুদ্রনগরী কক্সবাজার। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার বড় একটা ভাই। আমরা টোটাল ২ ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা সমুদ্রনগরী ওই কক্সবাজারের অদূরে শহর গ্রাম মিলিয়ে কোনো এক ছোট্ট অজপা এলাকায় এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিল একজন ব্যবসায়ী। কক্সবাজারের এরিয়ার মধ্যে আমার বাবার খুব বড় একটা মুদির দোকান ছিল। এটা দিয়ে আমার বাবা খুব ছোটবেলা থেকে আমি দেখে আসছি আমাদের পরিবারটা অনেক সুখী আর শান্তিতেই চালিয়ে যাচ্ছিল। আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকেই শুরু করি। আমি কক্সবাজারেরই কোনো একটা স্কুলে পড়াশোনা করতাম। আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন আমার বড় ভাইয়া উনি এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে পড়াশোনা করতো। আমার বড় ভাই কিন্তু আমার থেকেও অনেক বেশি সিনিয়র। আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন আমার মাঝে এক ভিন্ন রকম কিছু পরিবর্তন দেখা দেয়। পরিবর্তনগুলো ছিল এরকম, আমি প্রচুর পরিমাণে স্পোর্টস খেলতে পছন্দ করতাম। খেলাধুলা আমার খেলাধুলার মাঝে আমি সবসময় ডুবে থাকতাম। খেলাধুলা ছাড়া আমি কোনো কিছুই বুঝতাম না। বাবা আমাকে পড়াশোনা করানোর জন্য অনেক চেষ্টা করতো, অনেক ট্রাই করতো পড়াশোনা করানোর জন্য। কিন্তু কোনোভাবে আমার মাথায় পড়াশোনা ঢুকতো না। এরকমও হইতো যে স্কুলের নাম করে আমি বাসা থেকে বের হইতাম। কিন্তু স্কুলে না গিয়ে যেখানে খেলা হইতো আমি খেলতে চলে যেতাম। এত পরিমাণ খেলা পাগল একটা ছেলে ছিলাম। ক্লাস 8 এর লাস্টের দিকে আমি যখন ফাইনাল পরীক্ষা দিব, ক্লাস 8 থেকে 9 এ উঠবো, তখন আমি অনেক খারাপ একটা রেজাল্ট করি, ভীষণ খারাপ রেজাল্ট করি এবং আমি একটানা ৩ সাবজেক্টে ফেল করি। ফেল করার পরে আমার বাবা তখন বলেই দেয়, খুবভাবে বলে, আমার মাও বসা ছিল, বাবাও বসা ছিল। তো সেখানে বাবা আমাকে বলতেছে যে, "একটু খেয়াল করে দেখ, তোর বড় ভাই", আমার বড় ভাইয়ের নাম ছিল মনির। তো বলে যে, "মনির কত ভালো করে রেজাল্ট করলো, মনির কত ভালো একটা রেজাল্ট করলো, ও পরীক্ষায় এত ভালো করে পাস করলো, এসএসসি পরীক্ষাতেও ভালো রেজাল্ট, কলেজেও ভালো রেজাল্ট। অথচ তুই ক্লাস 8 থেকে ক্লাস 9 উঠলি, সেখানে ৩টা সাবজেক্টে ফেল করলি।" ওই মুহূর্তে হঠাৎ করে আমার মা একটা কথা বলে ওঠে যে, এরকম করে বলে যে, "ব্রাহ্মণ কখনো চাঁদে হাত দিতে পারে না। ব্রাহ্মণের সাথে চাঁদের তুলনা হয় না। ওর রক্তই তো খারাপ। ওর রক্ত যদি ভালো হয় তাহলে কি আর এমন হয়? তোমাকে ছোটবেলায় বলেছিলাম যে এই অজাতের বাচ্চাকে ঘরে রাইখো না।" আমার মায়ের এই কথাটা তখন আমার কলিজার মধ্যে লাগে। আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে আমার বাবা আমাকে অনেক ভালোবাসেছে। অনেক ভালোবাসা দিয়েছে। কিন্তু মায়ের ভালোবাসাটাও ছিল না বললে ভুল হবে। কিন্তু একটু ব্যতিক্রমধর্মী ছিল। মা জানি একটু কেমন করে দেখত। বাট সেদিনের এই কথাটা কেমন জানি আমার অনেক বেশি আঘাত লাগলো এবং আমার বাবা আমার মাকে টেনে ভিতরের দিকে নিয়ে গেল। এবং ভিতরে নিয়ে যাওয়ার পরে আমি যেটা বুঝলাম যে তাদের স্বামী-স্ত্রীর মাঝে তুমুল পরিমাণ ঝগড়া হচ্ছে। আমি সেটাও বুঝতে পারলাম। বাট আমি তারপরেও কিছু বলি না। আমি চুপচাপ বাসায় বসে আছি। তো বড় ভাই কিন্তু এক অন্যরকম মানুষ ছিল। উনি আমাকে অনেক বেশি ভালোবাসতো। একেবারে এরকম হইতো যে আমার সাথে কথা বলা ছাড়া উনি কোনো কিছুই বুঝতো না। একদম পাগল ছিল আমার জন্য। এত পরিমাণের ভালোবাসতো। দেখা যায় বাইরে থেকে যদি অন্তত ৳১০ র ঝালমুড়িও কিনতো, আমার জন্য ভাইয়া ৳৫ নিয়ে চলে আসতো। এমন অবস্থা ছিল। তো ভাইয়া তখন ঘরে আসে। ভাইয়া আর আমি একই রুমে ঘুমাইতাম। আসার পরে ভাইয়া আমাকে বলে, "কিরে কি হইছে?" আমি তখন কিচ্ছু বলি না। চুপচাপ কান্না করতেছি। কারণ মায়ের এই কথাটা শুনে আমার কাছে কেন জানি আমার কলিজার খুব ভিতরে আঘাত লাগছে। ভাইয়া বলে, "কি হইছে?" আমি বললাম, "কিছু না, কিন্তু" পরে অনেক রিকোয়েস্ট করার পর আমি ভাইয়াকে বললাম যে, "ভাই এমন ঘটনা, আমি তো রেজাল্ট খারাপ করছি, ৩ সাবজেক্টে ফেল করলাম। এখন মা আমাকে বলতেছে যে ব্রাহ্মণ কখনো চাঁদে হাত দিতে পারে না। তারপর আমার রক্ত খারাপ। আমাকে ছোটবেলায় বলছে বের করে দেওয়ার জন্য। এই কথাগুলো মানে কি? আমি কথাগুলো বুঝতেছি না।" আমার মনির ভাই তখন আমাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে যে, "তুই মন খারাপ করিস না। তুই তো জানিস যে আমাদের মা একটু রাগী টাইপের মানুষ। কিন্তু ওনার মনটা অনেক ভালো।" আমি তখন বললাম, "ভাইয়া আমি তোমার কাছ থেকে আসলে ডিটেইলস জানতে চাই। ঘটনাটা কি?" ভাইয়া তখন আমাকে কোনো কিছু বলে না। চুপচাপ ভাইয়া আমার সাথে ঘুমিয়ে যায়। সকাল যখন হয় তখন নিজের মনের ভিতরে এই প্রশ্নটা আরো বেশি উৎপীড়ণ হচ্ছে। আমি তখন ভাবতেছিলাম যে কিছু না কিছু একটা করব। ১১টার দিকে আমার বাবা যখন দোকানে যায়, আমি তখন ওই বাবার দোকানে চলে যাই। গিয়ে বাবার দোকানের পাশে বসে বাবার ক্যাশের পাশে বসে থাকি। আমি কিন্তু কোনো সময় আসলে এরকম হুটহাট করে বাবার দোকানে যাইতাম না। বাট সেদিন আমি চলে যাই এবং বাবা আমাকে দেখে বুঝতে পারে যে আমার মনটা অনেক বেশি খারাপ। আমি তখন আমার বাবাকে বললাম যে, "বাবা, কালকে যে মা যে কথাটা বলছিল, কথাটা কি বলছিল?" আমি আসলে এই কথাটার একটা সঠিক অ্যান্সার চাচ্ছিলাম যে এটা মা কি বলছিল। আমার বাবা তখন আমাকে বলে যে, "সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার কি হবে?" আমি বললাম, "আমি তো জানি না সঠিক অ্যান্সার কি হবে। কিন্তু মা এরকম করে কেন বলল? এবং এমন করে বলার পিছনের কারণটাও কি হতে পারে?" আমার বাবা তখন আমাকে বলে, "যেগুলো বাদ দে তো, তুই এগুলো নিয়ে কথা বলিস না, তুই চুপচাপ থাক।" আমাকে কোনো কিছু বলতে দেয় না। না বলে বাবা তখন বলে, "আমাদের ক্যাশের মধ্যে একটা লোক বসা ছিল, ওনার নাম হচ্ছে
করিম কাকা। তো করিম কাকা কিন্তু আমাদের ব্যবসার প্রতিষ্ঠানে অনেক পুরনো একজন মানুষ। আমি ছোটবেলা থেকেই কিন্তু করিম কাকাকে দেখছি যে আমার দোকানে বসে। বাবা তখন করিম কাকাকে ক্যাশে বসিয়ে বাবা তখন বেরিয়ে গেল। করিম কাকা বসে আছে, আমি ওনার পাশে বসে আছি। আমি কান্না করতেছি বসে, বসে। কাকা তখন আমাকে বলতেছে, "কিরে কাঁদিস কেন? তোর সমস্যা কি?" আমি তখন বললাম যে, "কাকা এমন, এমন ঘটনা, মানে বুঝলাম না যে মা আমাকে হঠাৎ করে কেন এরকম করে এত হার্ড করে আমাকে কথাটা বলল।" উনি তখন আমাকে বলে যে, "তুই পড়াশোনা করিস না, পড়াশোনায় মনোযোগ নেই, হয়তো এইজন্যই বলছে।" আমি বললাম, "না, আমি পড়াশোনা করি না, পড়াশোনার প্রতি মনোযোগ নাই, এটার জন্য মা আমাকে এমন কথা বলতে পারে না। আমার কাছে ব্যাপারটা অন্যরকম কিছু মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে মা কোনো না কোনো ব্যাপার আমার কাছে হাইড করতেছে, বাবাও সেম ভাবে।" তখন উনি আমাকে বলতেছে যে, "তুই কথা বলিস না, তুই বাসায় যা।" আমি তখন বাসায় যাই না। বাসায় না গিয়ে একটা ছুরি ছিল ওইখানে, চাকু ছিল। আমি চাকুটাকে দিয়ে আমার হাতটা কাটতে থাকি। মানে কোনো কথা নাই, হাত কাটতে থাকি। এবং এত পরিমাণে রক্ত বেরোয়, রক্ত ঘড়, ঘড় দিয়ে বেরোচ্ছিল। করিম চাচা তখন দৌড়ে আমার হাত ধরে, হাত ধরে উনি বলে, "তুই এগুলো কি করতেছিস?" আমি বললাম, "যেটা করতেছি সেটাই করতেছি। আমার মা বলেছিল আমার রক্ত নাকি খারাপ। এজন্য আমার ভিতরে যত রক্ত আছে আমি সব রক্ত ঝরিয়ে দিব।" ঠিক সেই মুহূর্তে করিম কাকা আমাকে বলতেছে, "তো ঠিকই তো বলেছে। কারণ এই রক্ত তো আর ওনার রক্ত না।" আমি তখন বললাম, "মানি?" উনি আমাকে বলল, "তুই হাতটা বাঁধ, আমি তোকে বলতেছি।" আমি তখন হাতটা বাঁধলাম এবং উনি হচ্ছে আমার জন্য ব্যান্ডেজ নিয়ে আসলো। অ্যান্ড আসার পরে করিম কাকা আমাকে যেটা বলল, আমাকে বলে, "দেখ, তোর আম্মার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল। আমি তোর আম্মাকে খুব ভালো করেই চিনি।" আমি তখন বললাম, "মানি?" উনি বলে, "যাকে তুই মা বলে ডাকিস, এরা তোর আসলে মূলত বাবা-মা না।" আমি তখন বললাম যে, "তাহলে আমার বাবা-মা কে?" উনার কাছ থেকে আমি তখন জানতে পারি যে আমার বাবা নাকি পেশায় ছিল একজন রিক্সা ড্রাইভার এবং আমার মা ওনাদের বাসায় কাজ করত। খুব মানে জন্ম হওয়ার পরে বাবা প্রচুর পরিমাণ আমার মায়ের উপরে টর্চার করত, অনেক মারত। দুধের ওই বাচ্চাটাকে নিয়ে আমার মা এখানে সেখানে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করত। একটা পর্যায়ে আমার মা প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যায় এরকম যে আমার মায়ের পেটে নাকি টিউমার হয় এবং এটা অপারেশন করতে অনেক বেশি টাকার দরকার। অত টাকা আমার মায়ের কাছে ছিল না। আর জীবনের প্রতিও মায়ের আর কোনো মায়া দয়া ছিল না। তো আমার ওই দুধের বাচ্চাটাকে নিয়ে মা তখন ওই বাসায় যেত কাজ করার জন্য। আমাকে মা ডুলির মধ্যে শোয়াই দিয়ে মা তখন ওদের বাসায় কাজ করতো। এরকম করে কাজ করতে, করতে একদিন বিকেলবেলা নাকি হঠাৎ করে আমার মা হচ্ছে মাথা ঘুরে পড়ে যায়। পড়ে গিয়ে মাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, ওই হসপিটালে নিলে আমার মা ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমার মা ওখানেই মারা যায় এবং মা মারা যাওয়ার পরে আমি ঠিক তখনও দুধের বাচ্চা, দুধ খাইতাম। মানে এরকম ছোট ছিলাম নাকি। পরে আমার যিনি বাবা ছিল ওই বাসায়, আমি যাকে বাবা বলে ডাকি, উনি অত্যন্ত নরম মনের একটা মানুষ ছিল। একেবারে কাদা মাটির মতো ছিল ওনার এই মনটা। উনি তখন ওনার ওয়াইফকে বলতেছিল যে, "বাচ্চাটা এখন কোথায় যাবে? তার মা তো মরে গেল। আর ওর যে বাবা আছে, ওই বাবা ড্রাগস করে, তারপরে হচ্ছে রিক্সা চালায়। মানে ভালো কোনো কাজ করে না। বাচ্চাটাকে ওখানে দিলে বাচ্চাটাকে হয়তো মেরে ফেলবে, না হয় অন্য কোথাও বিক্রি করে দিবে। আমাদের যেহেতু একটাই সন্তান, আমাদের আর কোনো সন্তান নাই। আমরা এই সন্তানটাকেও আমাদের নিজের কাছে রাখি। আমরা নিজের মতো করে এই সন্তানটাকে বড় করব, আমাদের পরিচয়ে।" এটা বলার পর আমার মাও নাকি তখন রাজি হয়, যাকে আমি আজ মা বলে ডাকতেছি। এবং বাবা-মা দুজনে মিলে এই পরিবারে আমাকে বড় করে। কিন্তু করিম চাচা এটাও আমাকে বলে যে, "আমি আল্লাহ তাআলার কসম করে বলতে পারি যে তোমার বাবা এমন একটা ভালো মানুষ, কখনো তোমাদের যত প্রপার্টি আছে, যা কিছু আছে, সবকিছু উনি তোমাদের ২ ভাইয়ের নামে ভাগ করে লিখে দিবে। এবং উনি এত পরিমাণের ভালো একটা মানুষ, যেটা মুখের ভাষায় বলে বোঝানো যাবে না। আমি তোমার মা সম্বন্ধে জানি না, তবে তোমার বাবা নির্ঘাত একজন ফেরেশতা।" এই কথাগুলো করিম কাকা আমাকে বলতেছিল। আমি তখন বললাম যে, "আপনি যে কথাগুলো আমাকে বলতেছেন, এই কথাগুলোর মাঝে আমি বাস্তবতার কোনো স্পর্শ পাচ্ছি না। আমার জীবনটা কেন এমন হয়ে গেল? আমি কেন এরকমভাবে কেন আমার হলো? ওই সময় কেন তারা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল না? আমার বাবা আমাকে হয়তো অন্য কোথাও বিক্রি করতো। আমার বাবা হয়তো আমাকে মেরে ফেলতো। কিন্তু তাই বলে এরকম যন্ত্রণা তো আমার এই মুহূর্তে সহ্য করা লাগতো না।" উনি তখন আমাকে বুঝে এবং ক্যাশ থেকে আমার হাতে ৳৫০০ ধরিয়ে দেয়। আমি তখন টাকা না নিয়ে ওখান থেকে চলে আসি। পিছন থেকে আমাকে ডাইকা বলে, "বাবা মিলন, এই কথাটা কখনোই হচ্ছে তুমি তোমার বাবা-মায়ের কাছে বইলো না। বললে তারা হয়তো আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিবে।" এটা বলার পর আমি তখন বাসায় যাই। বাসায় যাওয়ার পরে মানে নিজের মনটাকে বুঝাইতে পারতেছি না আরকি যে এরকম কেন হলো? মানে আমি মূলত ছোটবেলা থেকে যাদেরকে বাবা-মা জেনে আসছি, ডেকে আসছি, তারা আসলেই আমার বাবা-মা না। যে ভাইকে আমি ভাই বলে ডাকি, সেও আমার কোনো ভাই না। আসলে একটা ব্যাপার কোনোভাবেই মাথায় আসতেছে না। তাহলে আমি মূলত কে? আমার তো মা মারাই গেল, আর আমার বাবার কোনো সন্তান আমি পাই কিনা? এটা ভেবে আমি তখন খুব পরিমাণের পাগলামি করতে থাকি, পড়াশোনা করি না, বাসায় বসে থাকি, কান্নাকাটি করি, খাওয়া-দাওয়া করি না। বাবা-মা দুজনেই আমাকে নিয়ে খুব বেশি টেনশনে পড়ে যায়। সময়গুলো যখন এভাবে কাটতেছিল, তখন মোবাইল ফোন কিন্তু
মানে প্রচুর পরিমাণে এক্সপেন্সিভ ছিল। মোবাইল ফোন একেবারে ছিল না বললেই চলে। মানে মোবাইল ফোন নাই এরকম। তো ওই অবস্থার ভিতরে মনির ভাইয়ের কাছে একটা মোবাইল ফোন আছে। আমার কাছে কিন্তু মোবাইল ফোন নাই। তো ওই সময় মানে মোবাইল ফোনে রিংটোন বাজানো যাইত আরকি। কিটকিট, কিটকিট করে এক ধরনের রিংটোন বাজাইতো। মনির ভাই রাতের বেলায় রিংটোন বাজাইতো, শুনতে ভালো লাগতো। আমি তখন একদিন দুঃখ করে বলি যে, "ভাইরে, আপনি তো আপনার বাবার সন্তান, এজন্য আপনার মোবাইল ফোন কিনে দিছে। আমি তো কাজের ছেলে, আমি তো কাজের মহিলার ছেলে, এজন্য আমাকে মোবাইল ফোন কিনে দেয় না।" মনির ভাই তখন দৌড়ে এসে আমাকে জড়ায় ধরলে, "কি বললি তুই এটা?" আমি বললাম যে, "ঠিকই তো বললাম। তাইলে আপনাকে মোবাইল ফোন কিনছে, আমাকে দেয় নাই কেন?" উনি তখন ওই মুহূর্তে ফোনটা আমাকে দিয়ে দেয়, সিমটা সহ। আমি তখন বললাম, "ভাই না, আমি নিবো না।" উনি বলে, "না, এটা তুই নিতেই হবে। এটা তোর ফোন।" মানে ভাইয়া খুব জোর করে আমাকে ফোনটা দেয়। আমি তখন ওই ফোনটা নিই। নেওয়ার পর আমি তখন থেকে ফোনটা ইউজ করি। আর ওই সময় থেকে আমি আর স্কুলে যাই না। যেহেতু ৩ সাবজেক্টে ফেল করছি, আমি আর স্কুলে যাই না। মাঝে, মাঝে বাবার সাথে দোকানে গিয়ে বসি। আর বাইরে টাইরে হাঁটাচলা করি। মানে পড়াশোনাও নাই, কোনো কিছু নেই। এভাবে ভন্ডামি করে সময়গুলো কাটতেছে। কাটতে, কাটতে আমার বন্ধু-বান্ধবগুলো কিন্তু আসলে মানে আমি আরেকটা ব্যাপার বলে রাখি, আমি যদিও ক্লাস 8 থেকে ক্লাস 9 এ পড়তাম, বাট আমাকে দেখলেই কেউ বলতো না যে আমি ক্লাস 8 বা 9 এ পড়ি। এত পরিমাণে লম্বা ছিলাম, ফর্সা ছিলাম। মানে সব দিক থেকে মনে হতো যেন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। ক্লাস 8-9 এ অবস্থায় কিন্তু আমার মুখ ভর্তি দাড়ি উঠে গেছিল। এমন অবস্থায় ছিলাম আমি। যাই হোক, এরপরে পড়াশোনা বন্ধ করে দিলাম। এভাবে ৭-৮ মাসের মতো বাবার সাথে দোকানে কাজ করি। বাবার অনেক বন্ধু-বান্ধব আছে, তারা আমাদের বাসায় আসে, বিভিন্ন জায়গায় যায়। এরকম করতে, করতে একদিন রাতের বেলায়, রাত আনুমানিক প্রায় ৯ টার দিকে বাজে, আমার মোবাইলে হঠাৎ করে একটা নাম্বার থেকে একটা মিস কল আসে। আসলে মিস কলগুলো কিরকম মিস কল আমি আপনাকে বলি। একটা মিস কল আছে যে চোরাই মিস কল, একটা হচ্ছে ডিরেক্ট লাইন মিস কল। মিস কলে জাস্ট একটা শব্দ আছে, টুং করে একটা শব্দ, সে মিস কলটা কেটে দিছে। মানে কেটে দিল। না, আমি বুঝতে পারলাম না যে কী ব্যাপার, কীভাবে কল দিল। তো পরে আমি কলটা ব্যাক করলাম, কলটা কেউ রিসিভ করে না। রাতের বেলায় অনেকবার কল ব্যাক করতেছি না, কল কেউ ধরে না। অ্যান্ড মধ্যরাতে যখন কল দিলাম, তখন আমার কাছে মনে হলো একটা পুরুষের কণ্ঠ আমি শুনতে পাইলাম, পুরুষের মতো। আমাকে বলল যে, "এই নাম্বারে কেন কল দিস?" ডাইরেক্ট তুই করে সম্বোধন করে। আমি তখন বললাম যে, "আসলে আমার নাম্বারে একটা মিস কল আসছিল, আমি এইজন্য কল দিয়েছি।" আমাকে বলে, "বাঁচতে চাইলে এই নাম্বারে আর কল দিবে না।" এটা বলে লাইনটা কেটে দেয়। তো আমার ভিতরে তখন ওই কণ্ঠটা কেমন জানি লাগছিল। আমি জীবনে অনেক রকমের কণ্ঠ শুনেছি, বাট এত ভয়ঙ্কর কণ্ঠ আমি আমার জীবনেও শুনি নাই। মানে কণ্ঠের মাঝে এক ধরনের ভয় ভীতি ছিল। মানে প্রচুর পরিমাণ ভিতর টাইপের একটা ভয়েস ছিল। আমি তখন আর কল দেই না। কল না দেওয়ার পরে, পরের দিন আমি তখন চিন্তা করতেছি যে মানুষটা কে হতে পারে? আমি তখন পরের দিন দুপুরবেলায় ওই নাম্বারে আবারও ট্রাই করি, বাট নাম্বারটা কেউ রিসিভ করে না। অ্যান্ড আমি তখন বিকেলবেলা আবারও ট্রাই করি, নাম্বারটা কেউ রিসিভ করে না। রাতের বেলায় অনেকবার ট্রাই করার পরে রাত ১১ টার দিকে আমার কলটা রিসিভ করলো, এবং সেই কণ্ঠের মানুষটা আমাকে বলতেছে যে, "বাঁচতে চাইলে এই নাম্বারে কল দিবি না।" আমি তখন বললাম যে, "আপনি কে?" উনি আমাকে বলল, "আমি মানুষ না।" আমি তখন বললাম, "আপনি মানুষ না তো আপনি মানুষের ফোন ব্যবহার করেন কেন? মানুষের সিম কেন ব্যবহার করেন?" উনি আমাকে বলল, "আমি এত কিছু কৈফিয়ত দিতে পারব না। তুই আমাকে কল করবি না। কল করলে তুই বেঁচে থাকতে পারবি না।" আমি তখন কি করলাম, মানে উনার সাথে একটু মজা নিচ্ছিলাম। আমিও উনার সাথে একটু রাগান্বিত ভাষায় কথা বলতেছি। এই সময় আমার ভাইয়া কোত্থেকে জানি আসছে। ভাইয়া এসে বলতেছে, "কিরে, তুই কার সাথে কথা বলিস?" আমি বললাম, "শোনো না, আমি জিনের সাথে কথা বলতেছি।" ভাইয়া বলে, "জিন মানি?" আমি বললাম, "হ্যাঁ, জিনের সাথে কথা বলছি। তুমি কি বলবা?" আমার ভাইয়া বলে, "তো দে না, আমি কথা বলি।" আমি যখন ফোনটা ভাইয়ের কাছে দিলাম, ভাইয়া যখন হ্যালো বলল, অ্যান্ড ভাইয়া কি বলল ফোন কানে দিয়ে আমি বুঝতেছি না। অনেকক্ষণ বলার পর ভাইয়া আমাকে বলল, "তোর মাথাটা নষ্ট হয়ে গেছে।" এটা বলে ভাইয়া লাইনটা কেটে দিল। আমি তখন ভাইয়ের কাছে গিয়ে বললাম যে, "কেন, কি হইছে?" "আমার মাথা নষ্ট হতে যাবে কেন?" ভাইয়া তখন আমাকে বলে, "তুই তো বললি যে এটা একটা মানে একটা জিনের নাম্বার, বা জিন কথা বলে, পুরুষের কথা বলে। এটা তো একটা মহিলা।" আমি বললাম, "কি? মহিলা?" আমার ভাইয়া বলে, "হ্যাঁ, এটা একটা মহিলা। আমি তো একটা মহিলার সাথে কথা বললাম।" আমি তখন বললাম, "কি বলল তোমাকে?" বলে, "আমাকে বলল যে তুই নাকি ফোন দিয়ে বিরক্ত করিস, তোকে কল দিতে মানা করছে।" আমি তখন অবাক হয়ে যাই, যেখানে আমি কথা বললাম, আমি স্পষ্ট শুনতে পাইলাম যে এটা একটা পুরুষের কণ্ঠ, এবং আমাকে বিভিন্ন মানে ভাবায় আমাকে থ্রেট দিচ্ছে। আর সেখানে ভাইয়ার কাছে একটা মহিলার কণ্ঠের মতো হলো। নাম্বারটা নিয়ে তখন আমার মনে অনেক কৌতূহল জন্ম হয়ে গেল যে এই নাম্বারটা কার হতে পারে? কাদের নাম্বার হতে পারে? কেন বা এরকম এই নাম্বারের সাথে ঘটতেছে? আমি কিছুই বুঝতে পারতেছি না। এরপরে আমার যে বন্ধু-বান্ধব আছে, আমি আমার কিছু বন্ধু-বান্ধবকে সেমভাবে নাম্বারটা ছড়াইয়ে দেই। যে নাম্বারটাতে চেক করে দেখো যে আসলে মূলত কি হইছে। নাম্বারটা যখন আমি আমার কিছু বন্ধু-বান্ধবকে দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে আমার বন্ধুগুলো করে কি সেমভাবে নাম্বারটাতে কল দেয়, কথা বলে, এবং সবাই আমাকে বলে যে এটা নাকি একটা মহিলার নাম্বার, একটা মহিলা তাদের সাথে কথা বলে। না, আমি তখন বললাম যে, "কি ব্যাপার? একটা মহিলা তাদের সাথে কথা বলে, কিন্তু আমি কথা বলার সময় কেন পুরুষের কথা বলে?" কিছুই বুঝতে পারি না। এবং সেদিন রাতে আমি তখন আবার নাম্বারটাতে কল দেই। কল দিলে নাম্বারটা কেটে দেয়। মানে আমার নাম্বার থেকে কল গেলে আর রিসিভ করে না। এভাবে ২ থেকে ৩ মাস
কেটে যায়। একে তো পড়াশোনা করি না, বাবার সাথে দোকানে গিয়ে বসে থাকি। মানে একটা হয় না যে বেকার থাকলে মাথার মধ্যে যেরকম চিন্তাভাবনাগুলো আসে, তো বেকার যেহেতু মাথার মধ্যে এরকম উল্টাপাল্টা চিন্তাভাবনাগুলো আসতেছে যে কে হতে পারে, কেন কল দিল? মানে অনেক রকমের প্রশ্ন নিজের মাঝে জাগতেছে। আমি তখন চিন্তা করতেছি যে কিছু না কিছু একটা অলমোস্ট আমাকে করতে হবে। আমি তখন এই নাম্বারটা করে কি জিদ করে বিভিন্ন টাকার ভিতরে নাম্বারটা লিখে দেই। মানে বিভিন্ন বাথরুমে গেলে বা রেল স্টেশনে গেলে, কলেজে গেলে, ওইখানেও গেলে, ওখানে গেলে আমি যখন নাম্বারটা যেহেতু কাগজে লিখে থাকি, একেকটা মেয়ের নাম দিয়ে নাম্বারটা কাগজে লিখি। এরকম করে দেওয়ার পরে প্রায় আরও ৮ থেকে ৯ দিন পরে একদিন রাত ৩টা বাজে ওই নাম্বার থেকে আমার নাম্বারে কল আসে। মানে ৩টা-৪টা কল দেওয়ার পর আমার ঘুম ভাঙে। আমি তখন রিসিভ করি। আমাকে বলতেছে, "তুই যেগুলো করতেছিস, এগুলো ভালো করতেছিস না।" একেবারে সেম ওই পুরুষের গলাটাই। আমি তখন বললাম যে, "আমি কি করতেছি?" উনি আমাকে বলে যে, "তোর নাম মিলন না, তোর বাসা অমুক জায়গায় না, তোর বাপের নাম এটা না, তোর ভাইয়ের নাম এটা না।" একেবারে ডিরেক্টলি আমার পরিবারের সমস্ত রকমের ডিটেইলস উনি বলতেছে। আমি তখন অবাক হয়ে গেলাম এবং শুধু অবাক না, সাথে, সাথে ভয়ও পাইলাম যে কী ব্যাপার? আমার পরিবারের ডিটেইলস ইনফরমেশন উনি কীভাবে জানে? তাহলে এই মানুষটা তো মেবি আমার পরিচিত কেউ হতে পারে, দূরের কেউ না। এরপরে আমি ওনার কলটা রিসিভ করে না লাইনটা কেটে দেই। কেটে দেওয়ার পরে ভয় পাইতেছিলাম যেহেতু একে তো মানে ফ্যামিলিতে একটা প্রবলেম করলামই, পড়াশোনা অফ করে দিলাম। এরপরে বাবার সাথে দোকানে গিয়ে বসি, বাবা মা তো এমনিই রেগে আছে। এরপর যদি আবার নারী সংক্রান্ত কোনো কিছু পায় বা কোনোরকম অন্যরকম কিছু পায় তাহলে তো আমাকে মেরেই ফেলবে। এই ভয়ে আমি আর এই নাম্বারটা রিসিভ করি না। মানে দিলে মানে নাম্বারটা রিসিভ করি না। অনেকদিন পরে আমি তখন চিন্তা করলাম যে এই ফোনটাই আমি আর রাখবো না। আমি তখন ভাইয়াকে বললাম যে, "ভাইয়া তোমার ফোনটা তুমি নিয়ে যাও। আমি আর ফোন চালাবো না।" ভাইয়া বলে, "কেন? কি হইছে? ফোন চালাবি না কেন?" আমি বললাম, "আমার ভাল লাগে না, চালাবো না।" আমি তখন ভাইয়াকে ফোনটা দিয়ে দেই। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে আমার কাছে ফোনটা থাকতে এত পরিমাণে নাম্বার থেকে আমার মোবাইলে কল আসতো। বাট ভাইয়ের কাছে দেওয়ার পরে আমার না ওই নাম্বারে আর কোনো কল আসে না। মানে আমার কাছে মনে হয় যে নাম্বারটা মেবি আমাদের আশেপাশের কারো পরিচিত হবে, যারা আমাদেরকে চিনে জানে এরকম কেউ আমাদের সাথে গেমস করতেছে। ব্যাপারটা আমার কাছে এরকমই মনে হলো। এভাবে আরও কয়েকদিন কেটে যায়। কিন্তু ওই নাম্বারের ব্যাপারটা আমার মনের ভিতর থেকে যে নাম্বারটা আসলেই কার হতে পারে। অ্যান্ড একটা সময় আমি কী করি, বাবার কাছ থেকে কিছু টাকা নেই, আমার জমানোও কিছু টাকা থাকে। আমি তখন একটা মোবাইল ফোন কিনি। ওই সময় কিন্তু ফেসবুক ছিল না। মানে ফেসবুক, ইন্টারনেট ওগুলো একেবারেই ছিল না বললেই চলে। বাটনওয়ালা ফোনেই মানুষ কথা বলত। আমি তখন করি কি ওইটার ভিতরে একটা সিম কার্ড ঢুকিয়ে আমি তখন ভাইয়ার ফোন থেকে ওই নাম্বারটা আবারও নেই। আমি কিন্তু পুরি দিয়ে ভাইয়ার মোবাইলের নাম্বারটা সেভ করে রাখছিলাম। ওই নাম্বারটা তখন আমি আবারও নিই, নেওয়ার পরে আমি তখন আমার নাম্বার থেকেই কল দেই। কল দিলে সকালবেলা কল দিই ১০টার দিকে একটা মহিলা রিসিভ করে। মহিলা বলতে লাইক একটা মেয়ে রিসিভ করে এরকম মনে হলো। আমি তখন বললাম যে, "আসসালামু আলাইকুম।" আমাকে বলল, "ওয়ালাইকুম আসসালাম।" আমাকে বলে, "কে?" আমি বললাম যে, "জেসি।" পরে বলে, "জেসি তো মেয়েদের না।" আমি বললাম যে, "আমার নামই ছেলে, আমি জেসি।" ওরকম করে কথা বলি। কথা বলার পরে ওই মানুষটা ওই পক্ষ থেকে আমার সাথে অনেক ভালো করে কথা বলে। আমি তখন বললাম যে, "এই নাম্বারটা কে চালায়? মানে নাম্বারটার ওনার কে? আপনি?" মহিলা বলে যে, "না, কেন বলেন তো?" আমি বললাম যে, "মানে নাম্বারটা মূলত কে চালায়? আপনি চালান না আপনার হাসব্যান্ডে চালায়?" উনি বলে যে, "না, আমার হাসব্যান্ড মোবাইল ফোন ইউজ করে না, আমিই করি।" আমি বললাম, "রাতের বেলায় ফোনটা কি আপনার কাছেই থাকে?" এরকম করে প্রশ্নগুলো যখন করতেছিলাম, উনি তখন কথার মাঝখানে লাইনটা কেটে দেয়। এবং লাইনটা কেটে দেওয়ার পরে আমি এরপরে আবার ট্রাই করি, উনি কল ধরে না। যতবারই ট্রাই করি ধরে না। রাতের বেলায় এবার উনি নিজেই কলটা ব্যাক করে রাত ১১টার দিকে। আমি তখন রিসিভ করে আমি হ্যালো বলি, সালাম দেই। উনি আমাকে বলে, "আপনি কে বলেন তো?" ডিরেক্টলি আমাকে এটা বলে। আমি তখন বললাম যে, "আমি কে এটা জানার আগে আপনি আমাকে বলেন যে আপনি কে?" উনি আমাকে বলে, "আমি কে এটা জানার আপনার প্রয়োজন নাই। আপনি আমাকে কেন কল করছেন? আমার নাম্বার কোথায় পেয়েছেন?" আমি তখন উনার কাছে ডিটেইলসে বলি যে, "আপনি এরকম, এরকম" সবকিছু বলি। বলার পরে উনি বলে, "ও! তাহলে আপনি আমার নাম্বারটা এভাবে ছড়াইছেন? আপনার জন্য আমি ফোন ইউজ করতে পারি না? আপনি জানেন একটা সিম কার্ডের কত দাম? এখন আমি কি করব? আমার মোবাইলে এত পরিমাণের কল আসতেছে। আমি তো লিটারেলি হচ্ছে ফোন আর ইউজ করতে পারব না।" আমি তখন বললাম যে, "আপনি আমার কাছে সবকিছু সত্য বলেন। রাতের বেলায় কল দিলে কেন পুরুষ কলটা রিসিভ করে?" উনি তখন আমাকে বলতেছে, "আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনার মাথায় কি ভূত আছে?" আমি বললাম, "কেন ভূত থাকবে কেন?" উনি আমাকে বলে যে, "এটা আমার পার্সোনাল ফোন। আমি এটা পার্সোনালি ইউজ করি। আমি কেন মানে আমার নাম্বারে কেন রাতের বেলায় অন্য কেউ কল দিবে? মানে আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না।" আমি তখন বললাম, "তার মানে কি রাতের বেলায় আপনার ফোন অন্য কেউ ইউজ করে না?" উনি বলে, "না, আমার ফোন আমার কাছেই থাকে। আমার ফোন কেউ ইউজ করে না।" আমি বললাম, "আপনি সত্যি বলতেছেন?" উনি বললেন, "সত্যিই বলতেছি।" না, আমি বললাম যে, "আপনি কি আমাকে চিনেন?" উনি বলে, "না, চিনি না।" আমি বললাম যে, "সত্যি করে বলেন। আপনি কিন্তু আমাকে বলছিলেন যে আপনার এই নাম্বার থেকে একটা পুরুষ কলটা রিসিভ করে কিন্তু বলছিল যে আমার ঘর, বাড়ি, আমার ঠিকানা সবকিছু বলছিল। তাহলে আপনি তো মনে হয় আমার পরিচিত। আপনি আমার কাছে কথা কেন লুকাচ্ছেন?" উনি তখন আমাকে বলে যে, "আমি আপনার সাথে কথা বলতে পারব না। আপনার আরও কিছু বলার থাকলে আপনি আমাকে পরে বইলেন। আমি এখন ফোনটা রাখবো।" এটা বলে ফোনটা রেখে দেয়।
এই নাম্বারটা নিয়ে আমার কৌতূহলের মাত্রার শেষ নাই যে কী ব্যাপার? নাম্বারটা কেন? পরের দিন আমি আবারও কল দেই। আবারও কল দিই, উনি আর কল রিসিভ করে না। উনি দিনের বেলায় কোনো কল রিসিভ করে না। কিন্তু রাতের বেলা উনি আমার কলগুলো রিসিভ করে। উনি আমাকে ঘুরে ফিরে একটা কথাই বলে যে কোনো ছেলে উনার নাম্বার রিসিভ করে না এবং কোনো পুরুষ উনার এই কলটা ইউজ করে না। উনার এই মোবাইলটা ইউজ করে না। উনি মোবাইলটা পার্সোনালি ইউজ করে, মানে এরকম করে আমাকে বোঝাচ্ছিল। ভিতরে তখন রাগের পরিমাণটা বারবার বেড়ে যাচ্ছিল যে কী ব্যাপার? কী হচ্ছে আমার সাথে? হোয়াট দ্য গোয়িং অন? কিছুই বুঝতেছি না। এরকম করে আরও কিছুদিন কেটে যাওয়ার পরে আমি এই নাম্বারে আর কল দেই না। এবার দেখি ওই পক্ষ থেকে নাম্বারটা আমাকে কল দিচ্ছে। আমাকে কল দিয়ে আমার সাথে ইনিয়ে বিনিয়ে অনেক রকমের কথাবার্তা বলতেছে যে, "আপনি ভালো আছেন? আপনি খেয়েছেন? আপনার শরীর ভালো?" ওরকম করে অনেক ভালো করে কথা বলে। আমি তখন বুঝতে পারি না যে কী ব্যাপার? জিনের নাম্বার থেকে কল দিয়ে কি এরকম করে কথা বলে? আমি বললাম যে, "দেখেন, আমি আসলে মূলত ব্যাপারটা বুঝতেছি না। আপনি আমাকে একটু লাইক অন্যভাবে বুঝিয়ে বলেন।" উনি আমাকে বলে, "আমি কিছু বুঝাইতে পারব না। শুধু একটা কথাই বলি যে, আপনি যেটা আমাকে ধারণা করতেছেন আমি আসলে সেটা না।" আমি বললাম যে, "কী ধারণা করলাম আপনাকে? বলেন তো?" উনি আমাকে বলে যে, "আপনি মনে করছেন যে আমি জিন বা ভূত এরকম কিছু? আমি এরকম কিছু না।" আমি তখন বললাম যে, "জিন আর ভূত যদি নাই হবেন, রাতের বেলা আপনার নাম্বারটা একটা পুরুষে রিসিভ করে আর দিনের বেলায় আপনি করেন। আমি এরকম অনেক দিন পাইছি।" উনি বলে যে, "না, এরকম কিছুই না।" তো আমাকে আমার নাম জিজ্ঞেস করে, উনি আমার ফ্যামিলির ঠিকানা জিজ্ঞেস করে, মানে নিজেই সব জিজ্ঞেস করে। আমি তখন সব কিছু বলি। বলার পরে আমি শুধুমাত্র কৌতূহলবশত যে আসলে মূলত নাম্বারটা কার এবং এই নাম্বারের প্রবলেমটা কি? কেন কিছুদিন নাম্বারটা পুরুষে রিসিভ করলো এবং ওই পুরুষ কী করে আমার ফ্যামিলি ডিটেইলস বলে দিল? এটা জানার জন্য আমি তখন ওই মহিলার সাথে কন্টিনিউ কথা বলি। প্রতিদিন অন্তত ৫ মিনিট ৬ মিনিট করে কথা বলি। এভাবে আমি প্রায় ২০-২৫ দিনের মতো তার সাথে কথা বলি। কথা বলার টার্গেট কিন্তু ছিল একটা, যে উনি আসলে নাম্বারটা কে ইউজ করে, নাম্বারটার মূলত ওনার কে, এই জিনিসটা জানার জন্য, এটা জানার জন্য। কিন্তু মূলত দেখলাম যে না, উনি আমাকে ওই প্রসঙ্গে কোনো কথা বলেই না। উনি আমাকে অন্য প্রসঙ্গে কথা বলে। এরকম করে কথা বলতে, বলতে দীর্ঘদিন ধরে আমরা কথা বলি। দীর্ঘদিন ধরে কথা বলার পরে তার প্রতি আমার জানি কেমন একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। মানে অনেকটা ভালো লাগতেছে। আমি তখন বুঝতেছি না যে কী ব্যাপার? এত ভালো লাগা কেন কাজ করতেছে? মানে আমি নিজেকে কোনোভাবে ওটা থেকে সরাই আনতে পারতেছি না। নিজে সরতে পারতেছি না। এরকম করে কথা বলতেছে, কথা কন্টিনিউ করতেছে, কথা বলতেছে। কথা বলতে, বলতে এখানে প্রায় আরো ৪ থেকে ৫ মাসের মতো কেটে যায়। ওই ৪-৫ মাসে কিন্তু আমি ওনাকে দেখি নাই। শুধু ফোনেই কথা বলতেছি। ৪-৫ মাস পরে আবার এখানে আরো কিছু ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে, উনি কেমন করে জানি আমার সম্বন্ধে অনেক কিছু বলে ফেলে। আমি ধরেন একটা টি-শার্ট পরে আছি, কোন কালার? উনি এটা বলে দিয়েছে, "তুমি এরকম কালার টি-শার্ট পরে আছো।" বা আমি বাসা থেকে বের হইছি এটা প্ল্যানিং করে আমি অন্য একটা প্ল্যানিং এ চলে যাচ্ছি। উনি আমাকে বলে দিয়েছে, বাসা থেকে তো এটা বলে বের হইছো, এখন ওইটা কেন করতেছো?" মানে কিছু আধ্যাত্মিক টাইপের জিনিস আছে না? ওইগুলো উনি বলতে পারে। আর উনার কণ্ঠটাও ছিল যে একেবারে মেয়ের মতো, মানে ছোট কোনো মেয়ে এরকম না। মোটামুটি কণ্ঠটা অনেক বড় ছিল। অনেক বড় কণ্ঠ ছিল। মানে বড় মানুষের মতোই বোঝা যাচ্ছিল। এভাবে অনেকদিন কথাবার্তা বলার পরে একদিন আমি নিজেই বলতেছি, "আচ্ছা, আমি কি আপনার সাথে" আচ্ছা, উনি নামটাও বললেন। উনি নাম বলেছিল আশা। আশা বলছিল। আমি তখন বললাম যে, "আমি কি আপনার সাথে একটু দেখা করতে পারি?" উনি তখন বলল, "কোন অধিকার নিয়ে দেখা করবেন?" আমি বললাম যে, "দীর্ঘদিন আপনার সাথে কথা বলছি। এখন আপনি কি এটা একটু জানার ইচ্ছা ছিল এইজন্য।" উনি বলে, "আমি কি, এটা তো ফোনে জানতেই পারছেন। কে কার সাথে দেখা করে, যে যাকে ভালোবাসে। আপনি কি আমাকে ভালোবাসেন?" মানে হঠাৎ করে এই কথাটা আমাকে বলল। মানে উনার মুখে আমি এরকম কথা কখনোই আশা করি নাই। আমি তখন বললাম, "ভালোবাসা কি এটা আমি বুঝি না বা ভালোবাসাকে আমি জানিও না। বাট আমি একটা কথা সত্যিকারে বলতে পারি, আপনার সাথে কথা বলে মানে কেমন জানি আমার ভিতরে একটা অন্যরকম অনুভূতির জন্ম হয়েছে। এই অনুভূতির মানে কি আমি সেটাও বুঝি না। বাট আমার কাছে এটা মনে হয় যে আপনি আসলে মানে কেমন জানি আপনি একটু ভিন্ন রকমের মানুষ, একটু ভিন্ন টাইপের মানুষ।" তো উনি আমাকে বলে যে, "ভিন্ন টাইপের মানে কোন টাইপের? কি টাইপের?" মানে অনেকভাবে কথা পেঁচাচ্ছে। ঘুরিয়ে পিছিয়ে একটা কথাকে উনি অনেকভাবে আমাকে পেঁচিয়ে বলতেছে। আমি উনার কথাগুলো শুনতেছি। আমার কথা হচ্ছে, এরপর আমি নেক্সট ওনাকে বলি যে, "মানে আপনি যদি আমার সাথে দেখা না করেন, এট লিস্ট যদি আমাদের দেখা না হয়, আমি আর আপনার সাথে কথা বলব না।" ডাইরেক্টলি এটা বলি। উনি তখন আমাকে বলতেছে, "আচ্ছা, যদি আমাকে আপনি দেখেন, মানে যদি দেখা হয়, দেখা হলে কি করবেন?" এরকম করে বলে। আমি বললাম, "কিছু না, যে যার সাথে এতদিন ধরে কথা বলতেছি তাকে দেখলাম এবং দেখার পর আমার অতটুকু।" উনি বললেন, "দেখা করতে পারি, একটা শর্ত আছে।" আমাকে বলে। আমি তখন বললাম, "ঠিক আছে, আপনার সব শর্তে আমি রাজি আছি। আপনি যদি আমাকে বলেন যে কি?" উনি তখন আমাকে বলে যে, "আমি দেখা করতে পারবো একটা শর্তে, আপনি যদি আমাকে ভালোবাসেন, যদি আমার সাথে আপনি প্রেম করেন।" আমি তখন বললাম, "যাকে আমি দেখিই নাই, যার সম্বন্ধে জানিই না, কোনো কিছু বুঝিই না, তার সাথে কেন প্রেম করব?" উনি আমাকে বলে, "যদি এই শর্তে রাজি থাকেন তাহলেই আমি আপনার সাথে দেখা করতে পারি।
আদারওয়াইজ কিন্তু করব না। আমি তখন বললাম, "আচ্ছা ঠিক আছে।" মানে উনাকে দেখার জন্য আমার ভিতরে অনেক কৌতূহল জন্মে গেছে এবং আমি জানি উনি হচ্ছে কক্সবাজারেই থাকে। উনি সেটাই বলছিল। তো সেজন্য আমি চিন্তা করলাম যে ঠিক আছে, উনি যেহেতু আমাকে ভালোবাসি বললেই উনি দেখা করবে, আমি তাইলে ভালোবাসা বলে। আমি তখন মিথ্যে উনাকে বলি যে, "ঠিক আছে, আমি আপনাকে ভালোবাসি বা আপনার সাথে আমার রিলেশন, আপনি আমাকে দেখান।" এটা বলার পরেও উনি আমাকে ঘুরাচ্ছেন, আমার সাথে দেখা করে না। মানে ঘুরিয়ে ফিরিয়ে মানে একেক দিন একেকটা এক্সকিউজ, আজকে শরীর খারাপ, কালকে বাবা বাসায়, পরশুদিন মা থাকবে না। মানে একটা না একটা অজুহাত দেখায় উনি আর আমার সাথে দেখা করে না। দীর্ঘ ১৫ দিন কেটে যাওয়ার পর আমি তখন বুঝতে পারলাম যে এই মহিলা সম্পূর্ণভাবেই ফেক। আমি তখন নিজেই তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম এবং উনি কল দিলে আমি কল ধরি না। বিগত একটা সপ্তাহ ধরে উনি প্রত্যেকদিন আমাকে ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ১০টা করে কল দেয়। আমি আর উনার কল রিসিভ করি না। ১০ দিন পরে মানে আমি চিন্তা করলাম যে একটা মানুষ এতগুলো কল দিচ্ছে, মেবি কোনো ইম্পোর্টেন্ট কথা বলবে। ১০ দিন পরে আমি ওর কলটা রিসিভ করি। রিসিভ করার পর আমাকে বলতেছে যে, "মিলন, আপনি এতদিন ধরে আমার কলটা কেন ধরলেন না? মানে কেন কলটা ধরলেন?" আমি বললাম, "আমার ইচ্ছে হচ্ছিল না। মানে আপনাকে যেটা বলি আপনি তো আমার এই কথা শোনেন না। আমি দেখা কেন করব? মানে আপনি আমার সাথে দেখা করতে রাজি হন না। সো যার সাথে আমার দেখাই হবে না, তার সাথে আর ফোনে কথা বলে কি হবে?" উনি তখন আমাকে বলে যে, "আমি তো আমার শর্ত দিয়েছিলাম। শর্তে তো আপনি রাজি হচ্ছিলেন।" আমি বললাম, "হ্যাঁ, আমি তো শর্তে রাজি হইলাম। আমি বললাম আপনাকে ভালোবাসি।" উনি তখন আমাকে বলে যে, "আজকে আমি আপনাকে আরেকটা কথা বলব। আপনি যদি আমার এই কথাটা শোনেন তাহলে আমি আল্লাহর কসম করে বলতেছি আমি আপনার সাথে আজকেই দেখা করব।" এরকম করে। আমার তখন আর এই কসম-টসম আমার ভালো লাগতেছিল না। উনার সাথে প্রমিস করতে ইচ্ছে করতেছিল না। আমি তখন বললাম যে, "আপনার যদি আমার সাথে দেখা করতে ইচ্ছে হয় তাহলে আপনি আসেন, দেখা করেন। আর যদি ইচ্ছে না হয় তাহলে দেখা করার দরকার নাই। কিন্তু আমি আপনার সাথে আর কোনো রকমের নতুন কোনো প্রমিসে জড়াবো না। আমি আপনার সাথে আর কোনো শপথ করতে পারব না।" আমি এটা বলি। উনি তখন আমাকে বলে যে, "না, এটা লাস্ট একটা কথা। আমার এই কথাটা শোনো। এরপর যদি তুমি মনে করো যে আমার সাথে দেখা করবা, আমি আজকে কয়েক ঘন্টার মধ্যে তোমার সাথে দেখা করব।" আমি তখন বললাম, "আচ্ছা ঠিক আছে।" এরপরও জানি মানুষটাকে। আমি বললাম, "ঠিক আছে, আপনি বলেন কি শর্ত?" উনি আমাকে বলল, "আমাকে দেখার পর যদি তোমার পছন্দ না হয় তখন কি করবা?" মানে ইমোশনালি কথাগুলো বলতেছে। আমি তখন বললাম, "দেখেন, ভালোবাসা কিন্তু মূলত চেহারা দেখে হয় না। ভালোবাসা হয় ২ টা আত্মার সম্পর্কের মাঝে। বাট আমার কাছে যেটা মনে হয় যে আপনি যথেষ্ট ভালো মনের একটা মানুষ এবং আপনার সাথে আমি দীর্ঘদিন ধরে কথা বলি। আর আমি আপনাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, মানে আপনি যেমনই হন আমার কোনো আপত্তি নেই।" উনি তখন আমাকে বলল, "আমি যদি দেখতে অনেক বিশ্রী হই, অনেক খারাপ হই তাহলে কি আপনি আমার সাথে আর কথা বলবেন?" আমি তখন বললাম যে, "দেখেন, আপনি বুঝতে চেষ্টা করেন। আপনি যেমনই হন, আপনি যেই হন, আমি আপনাকে এই কথা দিচ্ছি যে আমি আপনাকে ভুলব না বা আমি আপনাকে ছাড়ব না।" উনি বলে, "প্রমিস করলেন তো?" আমি বললাম, "হ্যাঁ, আমি প্রমিস করলাম যে আপনি যেই হন, আপনি দেখতে যতই বিশ্রী হন, আপনার চেহারা যতই খারাপ হোক, আমি আপনার সাথে রিলেশনটা কন্টিনিউ করব।" এটা বললাম। বলার পরে উনি তখন বলল, "ওকে ফাইন, ঠিক আছে। অমুক জায়গায় আসেন, আমি আপনার সাথে দেখা করব।" মানে এই জায়গাটা কিন্তু অনেক দূরে না। মানে আমাদের বাসা থেকে যে অনেক দূরে তা না। মোটামুটি আমাদের বাসার কাছেই হবে এরকম একটা জায়গায় ঠিকানা দেয়। মানে আমিও অবাক হয়েছি যে এরকম একটা ঠিকানা। তো সেই ঠিকানা অনুসারে আমি ওই জায়গায় যাই। আমি কিন্তু অত বড় মানুষ না, অনেক ছোট একটা ছেলে। ওই জায়গায় যাই এবং যাওয়ার পরে আমি বিভিন্ন জায়গায় খুঁজতেছি, কাউকে দেখতে পাচ্ছি না। শুধু একজন মহিলা বোরকা পরে বসে আছে ওই পার্কের মধ্যে। আমি কিন্তু ওই মহিলাটাকেই দেখতে পাচ্ছিলাম। আমি তখন মনে করলাম যে এই মহিলা কি ওই মহিলা নাকি এটা নাকি? মানে বুঝতেছি না। মানে উনার কণ্ঠটা এমন একটা কণ্ঠ ছিল, এটা যে আপনি মানে লাইক ইয়াং বয়সী মেয়ে বলবেন তাও পারবেন না, আবার যে বৃদ্ধ কোনো মহিলা তাও না। মানে কণ্ঠটার মাঝে একটু অন্যরকম টোনিং ছিল আরকি। বাই দ্য ওয়ে, এরপরে আমি ওই মানে মহিলাটার পাশে বসলাম। বসে আমি তখন তার নাম্বারে কল দিচ্ছিলাম। কল দিলে আমি দেখলাম যে ওই মহিলার ফোন বাজতেছে। মানে ওই মহিলা মানে ফোন বাজতেছে ওনার। আমি তখন চিন্তা করতেছি কি ব্যাপার? মানে ওনার ফোন বাজতে আমি তখন কাছে গিয়ে বললাম যে, "আপনি কি আশা বলতেছেন? আপনি কি আশা?" এরপরে আমার দিকে তাকায় বলতেছে যে, "হ্যাঁ, আমি আশা।" মানে এভাবে চোখগুলোর দিকে তাকায় বলতেছে। পরে বলে যে, "আপনি একটু ওইদিকে আসেন।" মানে পার্কের একটা লাইক একটা সিকিউরড জায়গা আছে, একটু কোণার মতো আরকি। ওখানে মানে খারাপ ছেলেমেয়েরাই বেশিরভাগ বসে। ওই জায়গার ভিতরে আমাকে নিয়ে যায়। আমাকে নিয়ে বলতেছে যে, "আমি কি বোরকার মুখোশ খুলবো?" আমি তখন বললাম, "আমি তো হ্যাঁ, আপনাকে দেখতে আসছি। তো বোরকার মুখোশ খুলবেন না?" খুবভাবে বলার পরে উনি তখন বোরকার মুখোশটা খোলে এবং খোলার পরে আমি যেটা দেখতে পাই আমি পুরো অবাক হয়ে যাই। আমি দেখতে পাই উনি আর কেউ না, ইনি হচ্ছে আমার বাবার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু আছে। ওই বন্ধুর ওয়াইফ, যাকে আমরা আশা আন্টি বলে ডাকি। মানে আমার তখন আর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। আমি জাস্ট মানে স্লিপলেট হয়ে যাচ্ছিলাম। মানে সেন্সলেস হয়ে যাচ্ছিলাম। মানে বুঝতে পারতেছিলাম না। আমি তখন বললাম যে, "আন্টি আপনি?" উনি আমাকে বলে যে, "তুমি আমাকে আন্টি বলতেছো কেন?" আমি তখন বললাম যে, "আপনি আমার আব্বার ফ্রেন্ডের ওয়াইফ। তো আমি আপনাকে আন্টি বলব না?" উনি আমাকে বলে, "তোমার সাথে কিন্তু আমার এরকম কথা ছিল না বাবু।" আমি বললাম যে, "কিরকম কথা ছিল?" উনি বলে, "কথা ছিল এরকম যে, আমি দেখতে যেমনই হই, আমি দেখতে যেই হই, তুমি আমার সাথে কন্টিনিউ করবা এটা।" আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে, সবকিছুই মানলাম। কিন্তু আপনার বয়সে আমার বয়স কি যায়? আপনি তো আমার ডাবল বয়, মানে আমার ডাবল থেকে 3 ডাবল বয়সী একটা মানুষ।" উনি তখন আমাকে বলে যে, "শোনো,
বয়স কখনো ভালোবাসাকে আটকাতে পারে না। যে যাকে ভালোবাসে সে তার কাছে চলে যায়। বয়স তো একটা সংখ্যা মাত্র। এটা মাথায় রেখো না। আমাকে এটা বলে। আমি তখন বললাম, "আপনি যাই বলেন, আপনার সব কথাই আমি শুনলাম, মানলাম, বুঝলাম। কিন্তু আমার বাবার বন্ধুর ওয়াইফের সাথে আমি কি এভাবে সম্পর্ক করব? এটা কি সম্ভব নাকি?" উনি বলে, "তুমি কিন্তু কথা দিয়েছিলা। আমি দেখতে যেমনই হই, আমি যেই হই, তুমি কিন্তু আমার সাথে রিলেশন করবা। এটা কিন্তু তোমার প্রমিস ছিল। তো আমি জানি যে তুমি কখনো তোমার প্রমিস ভাঙতে পারো না।" আমি তখন বললাম, "আচ্ছা ঠিক আছে। আমি আপনার সব কথাই শুনলাম, মানলাম। আমি আমি এখন উঠি।" মানে উনি আমাকে খুবভাবে রাখতে চাইছিল, বাট আমি চলে আসি। আসার পরে উনি আমাকে আবারও ফোন দেয়। ফোন দিয়ে আমার সাথে কথা বলে। আমি কিন্তু এই ব্যাপারটা আমার বাবাকেও বলি না, বড় ভাই যে আছে মনির ভাইকেও বলি না। নিজের মতো করে এভাবে কথা বলতে, বলতে আমার ভিতরে আবারও কেমন জানি উনার উপরে দুর্বলতা মানে শুরু করে, দুর্বলতা কাজ করে। করতে, করতে আমি প্রায় ৬ মাসের মতো উনার সাথে টানা কথা বলি। একেবারে ৬ মাস পর্যন্ত কথা বলার পরে উনি ৬ মাস পরে একদিন আমাকে বলতেছে যে উনি আমাকে বিয়ে করবেন। আমাকে বলে, "তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করব।" তো আমি তখন বললাম যে, "আপনার তো" মানে আমি তখন তুমি করেই সম্বোধন করতাম। আমি বললাম যে, "তোমার তো হাসব্যান্ড আছে এবং যতদূর জানি যে তোমার একটা সন্তানও আছে। তো আবার তোমার বোনও তোমার সাথে থাকে। তো কেন মানে আমাকে কেন বিয়ে করবা?" ও আমাকে বলল, "আমার হাসব্যান্ডের কাছে আমি মূলত শান্তি নেই। যদি শান্তিতে থাকতাম তাহলে আমি তোমার কাছে যাইতাম না।" আমি তখন মানে এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম। সেদিন কিন্তু আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে, "আপনি আমার ফোন নাম্বারটা কোথায় পাইছেন বা কিভাবে কি হইছে?" সে আমাকে বলেছিল যে আমার নাম্বারটা সে বাসা থেকেই নিছে। আমাকে দেখে তার ভাল লাগছে, পছন্দ হয়েছে। আমার ভাইয়ের কাছ থেকে নাকি আমার নাম্বার নিছে এবং এটা নাকি আমার ভাইয়া তাকে নাম্বার দিছে এইজন্য। তো আমি তখন বললাম, এরপর আমি উনাকে এটাও জিজ্ঞেস করলাম যে রাতের বেলা আমি কল দিলে কোনো পুরুষ রিসিভ করতো। উনি বলে এটা নাকি আমার হ্যালো সলিউশন ছিল। উনি বলে, "আমার নাম্বারটা কোনো পুরুষই ইউজ করে না। নাম্বারটা আমি ইউজ করি। এটা তোমার ভুল ধারণা। আমার নাম্বারটা কোনো পুরুষ ইউজ করে না।" মানে উনার কথাগুলো ছিল এরকম একটা কথা, উনি যেটা বলতো স্ট্রেইট ফরওয়ার্ড বলতো এরকম আরকি। মানে সোজা সাপটা মিথ্যে বলতে পারতো এমন। তাই আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, ফাইন।" এরপরে এভাবে যাই যেতে উনি আমাকে বলছে যখন বিয়ের কথা বলে। তো যখন বিয়ের কথা বলে আমি তখন বললাম যে, "ঠিক আছে তাহলে আমি মানে ভেবে চিন্তে দেখি ওরকম করে।" বাট আমি তার কাছ থেকে সরতে পারতেছি না কিন্তু। মানে উনাকে আমার অত্যন্ত ভালো লাগতেছে। কোনোভাবে উনার কাছ থেকে সরতে পারতেছি না। অ্যান্ড কয়েকদিন পরে আমি জানি না আমি কিভাবে উনার সমস্ত প্রস্তাবে রাজি হয়ে গেলাম এবং রাজি হয়ে যাওয়ার পরে উনি তখন আমাকে একটা কাজী অফিসে নিয়ে আমার বিয়ের বয়সটাও কিন্তু ওই সময় হয় নাই। উনি আমাকে বিয়ে করে। কাজীকে টাকা-টুকা দিয়ে আমার জন্ম সনদের হচ্ছে মেয়াদ বাড়ায়। জন্ম সনদের মেয়াদ বাড়ায় তারপরে উনি আমাকে বিয়ে করে। তো সবকিছুই ঠিক আছে। বিয়ে-শাদী করে। আমি তখন উনার সাথে কথাবার্তা বলি, উনি আমার সাথে কথাবার্তা বলে। তো সবকিছুই ঠিক আছে, কোনো প্রবলেম নাই। উনি একটা মানে উনি উনার মানে উনার বোনের সাথে থাকতো একটা বাসায়, উনার ফ্যামিলির সাথে। অ্যান্ড উনার হাসব্যান্ডকে এরই মাঝে কিন্তু উনি ছেড়ে দেয়। আর এই হাসব্যান্ডকে ছেড়ে দিয়ে উনার হাসব্যান্ড কিন্তু আমাদের বাসায় আসে খুব কান্নাকাটি করে আমার বাবা-মায়ের কাছে যে আমাকে অনেক মানে উনাকে অনেক ভালোবাসছিল, এটা সেটা অনেক কিছু বলে। আমার বাবা-মা মানে ওনাদের মতো করে ওনাকে সান্ত্বনা দেয়। কিন্তু সেই মুহূর্ত পর্যন্ত আমার বাবা-মা কেউই জানতো না যে আমি আশাকে বিয়ে করেছি বা আশার সাথে আমার এই ঘটনাগুলো ঘটেছে। আমি ওনাকে বিয়ে করেছি। এটা কিন্তু আমার বাবা-মা কেউ জানতো না। সময়গুলো ঠিক এভাবেই সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। দিন আর রাতগুলো এভাবেই কাটতে, কাটতে একটা পর্যায়ে আমি খুব খেয়াল করে দেখি যে আশা আমাদের ঘরে আসার জন্য মানে আমাদের ফ্যামিলিতে ঢোকার জন্য খুব একটা আগ্রহ দেখাচ্ছে। যে আমি কেন আমার বাবার বাড়িতে থাকবো? আমি তোমাকে বিয়ে করছি, তোমার ফ্যামিলিতে যাবো। মানে এটা সেটা বলেও বিভিন্নভাবে আমার ফ্যামিলিতে আসার জন্য ট্রাই করতেছে। তো আমি তখন তাকে বললাম যে, "দেখো আসলে মানে আমার ফ্যামিলি এমনিতে অনেক হট হয়ে আছে। তারা যদি এই ব্যাপারটা ডিটেইলস এ জানতে পারে তাহলে কিন্তু আমার অনেক ক্ষতি করবে। তুমি বুঝতে চেষ্টা করো না?" ও আমার কোনো কথাই শুনতে রাজি নাই। আমি কোনো কথা বললে ও প্রচণ্ড রকমের রেগে যায়। আমার সাথে মিসবিহেভ করে। যাই হোক, এভাবে সময়গুলো কাটতেছে, কাটতে, কাটতে একটা পর্যায়ে আমার বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়। মানে মনির ভাইয়ের বিয়ে ঠিক হয়। ভাইয়ের বিয়ে ঠিক হয় এক জায়গায়। তো ওই বিয়ে নিয়ে আমি আসলে মোটামুটি একটু চরম পরিমাণের ব্যস্ত হয়ে যাই। মানে খুব একটা সময় দিতে পারি না। আমি খুব একটা আশাকে সময় দিতে পারি না। ওই বিয়েটা নিয়ে আমি খুব দৌড়াদৌড়ি করতে থাকি। যেহেতু আমি বাসার ছোট ছেলে, আমার উপরে অনেক দায়িত্ব পড়ে। ওই দায়িত্বগুলো পালন করতে যাচ্ছিলাম। এমন করে যখন আমি আশাকে ঠিকমতো সময় দিচ্ছিলাম না, ও তখন করে কি হুট করে আমার ফ্যামিলিতে চলে আসে। এটা আমার ভাইয়ার বিয়ের লাইক ১ সপ্তাহ পরের ঘটনা আমি বলতেছি। ১ সপ্তাহ পরে। আমাদের বাসায় চলে আসে এবং বাসায় আসার পরে তখন বাসার মধ্যে তো অনেক নতুন মেহমান যেহেতু ভাইয়া বিয়ে করছে সেক্ষেত্রে সব মানুষের সামনে আশা তখন এগুলো বলতেছিল যে তাকে আমি বিয়ে করছি, টাইম দিচ্ছি না, তার পরিবারে যাচ্ছি না। মানে এমনভাবে আমাকে ফাঁসাই দিল, ঠিক ওই মুহূর্তে আমার বাবা জায়গায় অসুস্থ হয়ে গেল। মানে একদম শুয়ে গেল লাইক হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। বাবাকে সবাই হসপিটালে নিয়ে গেল, বাবা হসপিটালে এবং আমার মা সেই মুহূর্তে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল এবং বের করে দেওয়ার সময় একটা কথাই বলল যে, "তুই ফকিন্নির ছেলে, তোর জায়গা হচ্ছে ফুটপাতে, এই রাজপ্রাসাদে না।" এটা বলে যখন বের করে দিল আমি তখনও আশার উপরে কিন্তু কোনো রাগ করতেছি না। আমি ভাবতেছিলাম যে আশা যেটা করছে আমাকে পাওয়ার জন্যই করছে। আমাকে ভালোবেসেই করছে। আমি তখন নীরবে আশার হাত ধরে আশার ফ্যামিলিতে চলে যাই।
আশা ফ্যামিলিতে চলে যায় এবং ওখানে বাবা কিন্তু তখনও হসপিটালেই থাকে। ওই ফ্যামিলিতে আমি প্রায় ১৫ থেকে ২০ দিনের মতো থাকি। কিন্তু আমার কাছে মনে হয় না যে ওই ফ্যামিলিতে একটা মানে একটা জামাইকে যে পরিমাণে সম্মান দেওয়া উচিত তার বিন্দুমাত্র সম্মান ওই পরিবারের কেউ আমাকে দিচ্ছে। আমাকে একটুও মূল্যায়ন করতেছে না। অসম্মান, অপমান, অবজ্ঞা করেই যাচ্ছে। এক পর্যায়ে আমি তখন রাগ করে ওই পরিবার থেকে আবারও চলে আসি। আবার চলে এসে আমি নতুন একটা বাসা ভাড়া করি। সে বাসায় আমি আশাকে নিয়ে থাকি। দীর্ঘ ১.৫ মাস এভাবে কাটে। ১.৫ মাস পরে আমার বাবা হঠাৎ করে সুস্থ হয় এবং সুস্থ হওয়ার পরে বাবা বাসাতে মারা যায়। আমি জন্মের পর থেকে বাবা-মা দুজনকেই পেয়েছিলাম। যদি তারা সত্যিকার অর্থে আমার বাবা-মা ছিল না। পেয়েছিলাম একটা বড় ভাই। কিন্তু বাবাটা আমার কাছে আমার জান্নাত ছিল, আমার বেহেশত ছিল। আমি ওই বাবাকে হারার পর থেকে আমি দৌড়িয়ে বাবার লাশ দেখার জন্য গিয়েছিলাম। কিন্তু আমার মা আমাকে আমার বাবার লাশটা পর্যন্ত দেখতে দেয় নাই। বাবার কাছে পর্যন্ত আমাকে ভিড়তে দেয় নাই। ঘরের ওই বাসার সামনে থেকেই আমাকে কুকুরের মতো ধুর করে তাড়িয়ে দিয়েছে। মহল্লার প্রত্যেকটা মানুষ আমার কবরে মাটি দিতে পারলেও আমি আমার বাবার কবরে মাটি দিতে পারি নাই। কান্না করতে তখন ওখান থেকে চলে আসি। যাই হোক, ওখান থেকে চলে আসার পরের সময়গুলোকে একটু ভিন্নভাবে পরিচালিত করতে শুরু করি। পরিবারে কারো সাথে আর খুব একটা কথা বলি না, কারো কাছে যাই না। নিজের মতো করে আশাকে নিয়ে কাটতেছি। বাবা মারা যাওয়ার কয়েকদিন পরে মনির ভাই আমাদের বাসায় আসে। এবং উনি আসার সময় আমার জন্য অনেকগুলো টাকা নিয়ে আসে। এর মাঝে কিন্তু আশা কিন্তু বুঝে গেছে যে আমি আমার পরিবারের আসলে মূলত কে? আমি আমার পরিবারের যে সন্তান না, আমি যেই পরিবারে আমি যে কাজের মহিলার সন্তান, এটা কিন্তু আশা বুঝে গেছে। আশা বুঝার পরেও কিন্তু আশা আমার সাথে খুব ভালো করেই সংসার করতেছে, কোনো প্রবলেম নাই। এতে মনির ভাই যখন আমাদের বাসায় আসে, আসার পর ভাই আমাকে তখন অনেকগুলো টাকা দেয়। অনেকগুলো টাকা দিয়ে বলতেছে যে, "তুই একটা ব্যবসা-বাণিজ্য স্টার্ট কর। এসব নিয়ে চিন্তা না করে নিজের মতো করে থাকতে শুরু কর।" ভাই আমাকে এগুলো বলে। আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, তুমি থাকো।" এভাবে দিনের রাতগুলো কাটতে আরো প্রায় এখানে ১ বছরের মতো কেটে যায়। ১ বছরের মতো কেটে যায়। এতে আমি অনেকবার বেবি নেওয়ার জন্য ট্রাই করি। কিন্তু আশা আমাকে বলছে যে, তোমার এখন তেমন কোনো ভালো ইনকাম নাই। ইনকাম সোর্স ভালো না। তুমি এখনই বেবি নিয়ে কি করবা? বেবি পরেও নেওয়া যাবে। এটা সেটা বলে আমাকে ঘুরাচ্ছে। আর এরই মাঝে আমার মনির ভাইয়ার ঘরে কিন্তু একটা মেয়ে সন্তান হইছে। মানে মনির ভাইয়ের ওয়াইফের ঘরে একটা মেয়ে সন্তান হইছে। তো ওই মেয়ে সন্তানটাকে নিয়ে মনির ভাই মাঝে আমাদের বাসায় আসে। এবং আমাদের সাথে প্রচুর মজা মাস্তি করে। অনেক আনন্দ ফুর্তি করে। এরই মাঝে আমি মনির ভাই কিন্তু আশাকে অনেক ভালোবাসতো। মানে একেবারে নিজের যদিও উনি বয়সে আমাদের থেকে অনেক বেশি সিনিয়র হতো, কিন্তু আমার বউ হিসাবে মনির ভাই ওনাকে অনেক ভালোবাসতো। নিজের বউয়ের জন্য কাপড়-চোপড় কিনলেও আশার জন্য কিনতো এবং গোপনে আশার হাতে টাকা-পয়সাও দিয়া যাইত। এত বেশি ভালোবাসতো। সময়গুলো এভাবে কাটতে আমি তখন কি করি, কক্সবাজারে একটা মিনি রেস্টুরেন্টের ব্যবস্থা করি। একটা মিনি রেস্টুরেন্টের সাথে কথাবার্তা বলি, মিনি রেস্টুরেন্টটা দিব, এরকম একটা প্ল্যানিং। তো বড় ভাইকে বলি, মনির ভাইকে বলি যে, "কিছু টাকা-পয়সার দরকার। এমনি কিছু টাকা-পয়সা দিলে রেস্টুরেন্টটা ওপেন করা যাবে।" ভাইয়া তখন আমাকে বলল, "আচ্ছা প্রবলেম নেই। কিরকম টাকা লাগতে পারে?" আমার মনে হয় ৪-৫ লাখ টাকা হইলেই হয়ে যায়। আমার কাছে কিছু টাকা আছে, ২ টা মিলিয়ে হবে। ভাইয়াকে বললাম যে, "তুমি আমাকে ৫ লাখ টাকা জোগায় দাও।" এবং ভাইয়া যথারীতি খুব কষ্ট করে আমাকে ৫ লাখ টাকা জোগায় দিল। ভাইয়ার ওই ৫ লাখ টাকা দিয়ে আমি তখন ওই মিনি রেস্টুরেন্টটা ওপেন করলাম। মানে মিনি রেস্টুরেন্ট বলতে ওখানে স্যান্ডউইচ, বার্গার বা এই টাইপের জিনিসগুলো বিক্রি করা হতো আরকি। অত বড় কোনো রেস্টুরেন্ট না, ক্যাফের মতো আরকি। তো আমি ক্যাফটা স্টার্ট করার পরে ভালোই চলতেছিলাম। তো ১ম দিকে দেখা যায় কি যে ব্যবসা যেহেতু ১ম এ স্টার্ট করলাম, সেখানে কিন্তু টাইম দিতে হয়। মানে আমি খুব একটা বাইরে টাইম দিতে পারি না। বেশিরভাগ সময় আমি রেস্টুরেন্টে দেই এবং ওখানে আমি ব্যবসাটাকে আস্তে করে বিল্ড আপ করে নিয়ে যাচ্ছিলাম। সময়গুলো যেখানে আমি এভাবে কাটতেছিল, কিছুদিন পরে আমি আশার ভিতরে একটা ভিন্ন রকম পরিবর্তন দেখতে পাই। পরিবর্তনটা এরকম ছিল, আশা একটু অন্যরকম ভাবে চলাফেরা করতো। চলাফেরাগুলো আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। যেমন ও রাতের বেলায় ঘুমানোর সময় আগরবাতি জ্বালায় ঘুমাইতো। মানে আগরবাতি জ্বালায় রাখতো। তো আগরবাতি তো আসলে মরা মানুষ যখন মৃত মানুষ থাকে তখন মানুষ আগরবাতি জ্বালায়। কিন্তু না, ও রাতের বেলায় আগরবাতি জ্বালায় ঘুমাইতো এবং আমি সবসময় খেয়াল করে দেখতাম যে সাদা কাপড় পরে। মানে সাদা কাপড় পরে ঘুমায়। আগরবাতিও জ্বালায় রাখে, সাদা কাপড়ও পরে। মানে ব্যাপারগুলো বুঝতে পারিনি যে আসলে এরকমটা কেন করে? এবং আমার তখন ভিতরে ভয় ঢুকে যায়। আমার কিন্তু অত যে বয়স হইছে, আমি তো বড় মানুষ তা না। আমি পিচ্চি একটা ছেলে, ছোট একটা ছেলে। ভিতরে তখন খুব ভয় ঢোকে। ভয় ঢোকার পরও আমি এভাবেই কাটতেছিলাম। এভাবেই দিনের রাতগুলো কাটতে আল্লাহর কি হুকুম, কয়েকদিন পরেই হঠাৎ করে আমি বাসায় আসি এবং বাসায় আসার পরে আমি দেখতেছি আমার বাসায় তালা মারা। আমার বাসায় নাই। আমার বাসায় নেই। ওকে না দেখার পরে আমি তখন খুব বিব্রত হয়ে যাই, কিরে ও কোথায় গেল? মানে কোথাও পাচ্ছি না ওকে। না পাওয়ার পরে ঠিক কয়েক ঘন্টা পরেই আমার মা আমার নাম্বারে কল দেয়। আমার ওই মা, যে মা বাসা থেকে বেরিয়ে আসছে, উনি আমাকে কল দিয়ে বলতেছে, "মনির কই?" আমাকে এটা বলে। আমি তখন বললাম যে, "কেন? মনির ভাইয়া তো কোথায়, আমি কি করে বলব?" আমার উনি বলতেছে, "এই কয়েকটা দিন তো মনির তোর বাসায় পড়ে আছে। আমাদের বাসায় তো আসেও না। আমাদের কোনো খোঁজ খবর নেয় না। ঘরে একটা বউ আছে, বাচ্চা আছে, তার প্রতিও তার কোনো কেয়ার নাই। সারাক্ষণ তোদের বাসায় পড়ে থাকে। ও কই?" আমি বললাম যে, "আমি তো জানি না।" আমি যখন মার লাইনটি কাটার পর আশাকে কল দিই, না, আশার নাম্বারটাও বন্ধ।
আমি তখন দৌড়ে বাসার নিচে যাই। বাসার নিচে যাওয়ার পরে সিকিউরিটি থাকে। সিকিউরিটিকে জিজ্ঞেস করি যে, "ভাই এমন ঘটনা।" সিকিউরিটি আমাকে বলতেছে, "হ্যাঁ, আপনার ভাই মনির আসছিল এবং মনিরের সাথে ব্যাগপত্র অনেক কিছু নিয়ে আপনার ওয়াইফ আশা বেরিয়ে গেল।" এটা শোনার পর আমি তখন আসমান থেকে বললাম, "কি ব্যাপার? মনির ভাইয়ের সাথে আশা কেন বের হবে?" মাথায় কিছু আসতেছে না। আমি তখন বললাম, "ভাই দেখেন, আপনি একটু বুঝতে চেষ্টা করেন। এটা কি সত্য?" বলে, "একদম সত্য। আমি নিজ চোখে দেখেছি। আপনার ওয়াইফ আর মনির অনেকগুলো ব্যাগ-ট্যাগ নিয়ে একসাথে চলে গেল।" তো কোথায় গেল? আমি তখন কি করলাম? আমাদের বাসায় গেলাম। আমাদের বাসায় যাওয়ার পরে ভাবি দেখি বসে কান্না করতেছে এবং মানে অনেক কান্না করতেছে। আমি তখন ভাবির কাছে যাই, গিয়ে বলি, "ভাবি কি হইছে?" উনি তখন আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে। যে মানে ছোট লোক, ইডিয়েট, ওটা অনেক গালি-টালি দেয়। আমি বললাম, "কি হইছে? আমাকে গালি না দিয়ে আপনি বলেন। মানে প্রবলেমটা কোথায়?" উনি তখন আমাকে বলতেছে যে, "প্রবলেম কোথায় জানো না? তুমিই তো তোমার বউকে আমার হাসব্যান্ডের পিছনে লাগিয়ে দিয়েছো। আমার বউ আমার স্বামী সারারাত তোমার বউয়ের সাথে কথা বলতো। তুমি কি দেখতে না?" মানে আমি তখন আর কিছু বলতে পারতেছিলাম না। মানে অবাক হয়ে যাচ্ছিলাম। যেখানে মনির ভাই ছিল আমার কাছে দেবতার মতো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতাম যে মনির ভাই এরকম একটা মানুষ ছিল যে জীবনে এই ধরনের কাজ উনি কখনোই করতো না। উনি আমার কাছে আল্লাহর পরের স্থান ছিল। আমি তখন বাসা থেকে বের হয়ে মানে বুঝতে পারতেছিলাম না যে কি করব? মানে এরকমটা কেন হইল? মাথায় কিছুই আসতেছে না। আমি তখন পাগলের মতো হয়ে যাই। ব্যবসা-বাণিজ্যের প্রতিও কোনো ফোকাস নাই। এভাবে ২০-২৫ দিন কেটে যায়। কেটে যাওয়ার পরে আমি যে ক্যাবটা খুলেছিলাম ওই ক্যাবে একটা ওয়েটার ছিল। ওয়েটারটা খুব ভালো ছিল। ওর নাম ছিল রাসেল। রাসেল তখন আমাকে বলে, "ভাই শোনেন, একটা কাজ করেন, আমি আপনাকে একটা ভালো বুদ্ধি দিতে পারি।" রাসেল কাছে আমি আবার, ও বয়স আমার থেকেও খুব একটা সিনিয়র হবে না, মোটামুটি সমবয়সী হবে। তো আমি তখন ওর কাছে আমার এই ফ্যামিলির ঘটনা-টটনাগুলো একটু মাঝে শেয়ার করতাম এবং লাস্টে যখন ওই ব্যাপারগুলো শেয়ার করলাম যে আমার বউ এরকম সাদা কাপড় পরতো, রাতে আগরবাতি জ্বালায় রাখতো, ইটি বললাম। তো বলার পরে উনি আমাকে বলে, "ভাই আপনি যেভাবে বলতেছেন যে আপনার ভাই এত ভালো মানুষ ছিল, এত নিষ্ঠাবান লোক ছিল, আপনার ভাইয়ের পক্ষে এই কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ঘটনাটা সম্পূর্ণ ঘটিয়েছে আপনার ওয়াইফ নিজেই। যেহেতু সাদা কাপড় পরে ঘুমাইছে, আগরবাতি জ্বালায় রাখছে, কিছু প্যারানরমাল জিনিস আপনি তার মাঝে দেখছেন। তার মানে মনে হচ্ছে যে উনি অন্য কিছু আপনার ভাইকে করছে। আপনি একটু খোঁজখবর নেন।" আমি মানে বললাম যে, "কিভাবে? কোথায় গিয়ে? কোনভাবে খোঁজখবর নিবো?" তখন সে আমাকে বলে যে, "আমার পরিচিত একটা অনেক বড় কবিরাজ আছে। আপনি যদি মনে করেন যে তার কাছে যাবেন, আমি আপনাকে তার কাছে নিয়ে যেতে পারি এবং তার কাছে গেলে আপনি হয়তো এটার একটা ভালো সমাধা পাবেন।" আমি তখন বললাম যে, "ভালো সমাধা ঠিক আছে, তুমি আমাকে নিয়ে চলো।" কারণ বিপদে পড়লে কিন্তু যে যেটা বলে মানুষ সেটাই শোনে। আমি তখন তার কথা মতো একটা কবিরাজের সাথে যাই এবং সেটা হচ্ছে কক্সবাজারের কাছে একটা কবিরাজ। ওই কবিরাজের কাছে যাই। উনার কাছে যাওয়ার পরে আমি তখন আমার মানে মানে পারিবারিক যে ব্যাপারগুলো আছে সম্পূর্ণ ব্যাপারগুলোর ডিটেইলস উনাকে বলি। যে এমন ঘটনা, এটা ঘটছে। এখন এটার মানে সলিউশন কি, সমাধা কি, সবকিছু বলার পরে কবিরাজ আমাকে বলে, "আপনি একটা কাজ করেন, আপনি একটা সাদা মুরগি এবং একটা কালো মুরগির বাচ্চা, মানে ২ টো জিনিস। একটা হচ্ছে সাদা মুরগি, মোরগ না, মুরগি, ডিম দেওয়া মুরগি। এরপরে হচ্ছে আপনার একটা কালো মানে মুরগির বাচ্চা। এরকম ২ টা জিনিস নিয়ে আসেন এবং ২ দিন পরে আমাকে যাইতে বলে।" আমি তখন এই ২ টা জিনিস নিয়ে আসি। নিয়ে আসার পরে উনি তখন একটার মধ্যে মানে সাদা যে মানে মোরগটা আছে, মুরগিটা আছে ওইটার মধ্যে উনি তখন কি করে, আমার ওয়াইফ যে আছে তার নামটা লেখে এবং কালো যে ছোট্ট মুরগির বাচ্চাটা আছে ওইটার মধ্যে উনি তখন আমার ভাইয়ের নাম লেখে। ২ টা নাম লেখার পর উনি তখন ওটারে ছেড়ে দেয়। অবাক করার ব্যাপার হচ্ছে, আমি জানি না কেউ বিশ্বাস করবেন কিনা, বড় ওই মুরগিটা মানে ইয়েটা ওই যে বড় যেটার মধ্যে আমার ওয়াইফের নাম লেখা ছিল, ওইটা ছোট যে কালো মুরগিটা ছিল, বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটাকে একদম মানে চোখের পলকে কামড়িয়ে একদম মেরে ফেলে জায়গার মধ্যে। দৃশ্যটা দেখার পরে আমার শরীরের পশমগুলো তখন দাঁড়িয়ে যায়। কি ব্যাপার? উনি তখন বলে যে, "হ্যাঁ, আপনি যেটা ধারণা করেছেন ঘটনা সেটাই। আপনার ভাইয়ের কোনো দোষ নাই। এই বড় মুরগিটা যেমন করে ছোট মুরগির বাচ্চাটাকে কামড়িয়ে খেয়েছিল, ঠিক আপনার ভাইকে এমনভাবেই আপনার বউ ব্যবহার করতেছে।" আমি তখন বললাম, "এটা থেকে বাঁচার উপায় কি? এবং এটা থেকে রক্ষা পাওয়ার উপায় কি? এবং আমার ভাইয়াকে কিভাবে আমরা এই জায়গা থেকে ফিরিয়ে আনতে পারি?" উনি তখন বলে, "দেখেন, আপনার বউ এমন কিছু জিনিস জানে, এমন কিছু প্যারানরমাল জিনিস তার মাঝে আছে, এমন কিছু মন্ত্র সে জানে, সে চাইলে কিন্তু যেকোনো সময় যেকোনো মানুষকে বশ করতে পারে। এটা কিন্তু তার পক্ষে সম্ভব এবং সেটা কথা দিয়েও সে করতে পারে।" আমি তখন এই জিনিসটা বিশ্বাস করলাম। কারণ আমি ওনার সাথে যখন কথা বলি, কিভাবে আমার মাঝে কি হয়ে যেত আমি কিন্তু বুঝতাম না। মানে কথা বলতে আমি যেন অন্যরকম হয়ে যাইতাম। মানে আমার ভিতরে এই জিনিসগুলো ছিলই না। যেটা আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারতাম না। মানে এটাই রিয়াল লাইফ এ ঘটে যাইত। মানে বুঝতে পারিনি যে আসলে মূলত কারণটা কি ছিল? মানে প্রবলেমটা কি? যাই হোক, কবিরাজের কথা মতো সবকিছু মানলাম। মানার পরে কবিরাজের লাস্ট টার্ম এন্ড কন্ডিশন আমাকে যেটা দিল, এটা শোনার পর আমি খুব অবাক হয়ে গেলাম। কবিরাজ বলে যে আপনি হয়তো অনেকের কাছে যাবেন, অনেকে তাবিজ দিবে, তুমান দিবে বা অনেক কিছু করবে, আপনাকে হয়তো অনেক সান্ত্বনা দিবে, কিন্তু কাজের কাজ কেউ করতে পারবে না। কাজ যদি করতে হয় তাহলে আপনাকে আমার কথা শুনতে হবে। আমি তখন কবিরাজকে বললাম যে, "ঠিক আছে, আমি আপনার কথা শুনবো। আপনি আমাকে বলেন কি করতে হবে?"
ইন দ্য মিন টাইম কবিরাজ আমাকে বলতেছে যে আপনাকে ওনার ওনার ফ্যামিলির লাইক হচ্ছে ওনার ব্লাড আছে এরকম কারো মানে এরকম কারো ইয়ে দিয়ে মানে হচ্ছে রক্ত দিয়ে আপনাকে তাবিজ তৈরি করতে হবে মানে ওনার ফ্যামিলির কাউকে দিয়ে। আমি ব্যাপারটা আবার বুঝিয়ে বলি, মানে ওর যে পরিবার আছে ওই পরিবারের কাউকে না কারো শরীরে রক্ত দিয়ে তাবিজ তৈরি করতে হবে এবং এই তাবিজটা একটা কবুতরের পায়ের মধ্যে বাঁধতে হবে, কবুতরের পায়ের মধ্যে বেঁধে তারপর ওই কবুতরটাকে সহ ওই মেয়েটাকে বা ওই ছেলেটাকে ওই পরিবারের সদস্যটাকে আশা যে ফ্যামিলিতে আছে ওই ফ্যামিলিতে ঢুকাইতে হবে। এরপরে এটা থেকে বের হওয়া যাবে, আদার্স বের হওয়ার কোনো উপায় নাই। এটা যদি করা হয় তাহলে আশা আস্তে আস্তে করে দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে এবং আমার মানে ভাইয়া মনির ভাই এখান থেকে বের হতে পারবে, মনির ভাইয়ের মাথায় সেন্স আসবে। এটা হচ্ছে কবিরাজ বলে। তো কবিরাজ যখন এটা বলে আমি তখন ওখান থেকে আসার পরে আমি আমার বাসায় এসে চিন্তা করতেছি এটা কীভাবে সম্ভব। আমি ওর পরিবারে ছিলাম এবং ওর পরিবারের মানুষগুলো এতটাই ডিয়ারিং যে এখানে আসলে এই ধরনের কথাবার্তা বলে মনে হয় না যে কোনো কিছু পাওয়া যাবে বা কোনো রকম আশা করা যায়। কিন্তু আরেকটা ব্যাপার আমার কাছে তখনই মনে হলো, ওদের পরিবারে যে একটা ছোট মেয়ে আছে, মানে ছোট বলতে ওনার একটা ছোট বোন আছে, আশার একটা ছোট বোন আছে যার নাম হচ্ছে আলো। মানে আলো মোটামুটি কিন্তু অনেক ভালো ছিল আমার সাথে, মানে ভাইয়া করে সম্বোধন করতো। ওর ফ্যামিলি আমার সাথে একটু মিসবিহেভ করলেও আলো কিন্তু অনেক ভালো ব্যবহার করতো এবং আলো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরিও করে এবং নিজের টাকা পয়সা নিজেই ইনকাম করে, ফ্যামিলির উপরে অতটা ডিপেন্ডেবল না। এগুলো জানার পরে আমি তখন এই যে ঘটনাগুলো করতেছি, আমি তো আশার ফ্যামিলিতে যাচ্ছি না, আমি জানি ওর ফ্যামিলিতে গেলে কোনো লাভ নাই, মানে কারো কাছ থেকে কোনো কিছু পাবো না। আমি তখন নিরাশ হয়ে আলোর কাছে যাই। আলোর কাছে যাওয়ার পরে আমি তখন আলোকে পুরোগুলো ব্যাপার খুলে বলি যে আলো এমন এমন ঘটনা। সব কিছু বলার পরে আলো তখন আমাকে বলে যে ভাইয়া আপনি কথাটা ঠিক বলছেন, আমার আপু কিন্তু এই প্যারানর্মাল ব্যাপারগুলো আগে রিসার্চ করতো এবং আমার আপুর বিয়ে হওয়ার আগেও কিন্তু আমার আপু অনেক রকমের জিন ভূতে যদি ধরতো এগুলো মানে সারাইতো এবং আপু কিন্তু মোটামুটি এই জিনিসগুলো অনেক ভালোও পারে। এবং লাস্ট পর্যন্ত আমার বাবা মানে মানে রাতে ঘুমাইতে পারতো না, আমাদের ঘরে বিভিন্ন রকমের হন্টেড টাইপের জিনিস বাবা দেখতে পাইতো, যে কেউ সাদা কাপড় পরে বসে আছে বা রাতের বেলায় কেউ এসে ডাকতেছে। এই জিনিসগুলো যখন বাসার ভিতরে বাড়তে শুরু হলো, একটা পর্যায়ে আমার বাবা কি করে আপুকে আমার বাবার মাথায় হাত দিয়ে শপথ করে বলে যে আজকের পর থেকে এই ধরনের কাজ আর তুই কখনোই করবি না, প্যারানর্মাল টর্মাল এগুলো সব ছেড়ে দিবি, তুই ভালো পথে চলে আসবি। এগুলো আমার বাবা হচ্ছে আপুকে বোঝায় এবং বোঝানোর পরে দেন আপু হচ্ছে এগুলো ছেড়ে বিয়ে বসে যায়। তবে আমার কাছে মনে হচ্ছে আপনার কথা শুনে আপু মনে হয় এগুলো আবারও রিসার্চ করতে শুরু করছে। আমি তখন বুঝে যাই ওই কবিরাজের কথা আর আলোর কথা কিন্তু পুরোপুরি মিল। দ্যাট মিনস এটাই পয়েন্ট। আমি তখন আলোকে বললাম যে আলো তুমি কিছু একটা করার জন্য চেষ্টা করো, তুমি চাইলে অনেক কিছুই করতে পারবা। ও তখন আমাকে বলতেছে ভাই দেখেন আমি আমার ফ্যামিলির এগেইনস্টে গিয়ে কোনো কিছুই করতে পারবো না। আর আশা আপু অলরেডি এখন আমার ফ্যামিলির সাথে জড়িত আছে, আমার ফ্যামিলির সবার সাথে উনি কথা বলে, ওনার সাথে সবার অনেক ভালো সম্পর্ক। মানে অ্যাটলিস্ট আমি এটা করতে পারবো না, আমার পক্ষে এটা সম্ভব না। আমি তখন তার হাতে পেয়ে পর্যন্ত ধরি কিন্তু সে কোনোভাবে আমাকে অ্যাকসেপ্ট করে না। নিরুপায় হয়ে পরিশেষে ওখান থেকে চলে আসি। চলে আসার পরে ওই কবিরাজের কাছে আবারও যাই, কবিরাজের কাছে আবারও গিয়ে বলি যে মানে ওনাকে সম্বোধন করে বলি যে দেখেন আমার পক্ষে তো এটা সম্ভব হয় না তার ফ্যামিলির কাউকে কিছু করানোর জন্য। উনি আমাকে বলে আপনি অন্য কোনো কবিরাজের কাছে যান, দেখবেন আপনাকে বলবে 5 লাখ 10 লাখ টাকা দিলে আপনার বউকে আপনার কাছে এনে দিবে, আপনার বউ আপনার ভাইকে ছেড়ে দেবে, কিন্তু দেখবেন পরিশেষে কিছুই হবে না। আমি আপনার কাছ থেকে টাকা চাচ্ছি না, টাকা কি চেয়েছি, টাকা তো চাই নাই, কিন্তু আপনাকে এটা করতে হবে, এটা ছাড়া আমি অন্য কোনোভাবে আপনাকে এনে দিতে পারবো না। আমি তখন ভাবলাম যে হয়তো এটাই সবচেয়ে বেস্ট ওয়ে, আমি এটা দিয়ে মনে হয় কিছু একটা করতে পারবো। আমি তখন একেবারে হতাশ হয়ে ওখান থেকে চলে আসি এবং আসার পরে ভাবতেছিলাম যে কিভাবে কি করা যায়, মানে কিভাবে আমি এটা থেকে মুক্ত পেতে পারি বা কিভাবে, মানে কিছুই বুঝতে পারতেছি না। আর এরই মাঝে সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে আমার ভাইয়ার অ্যাকাউন্টে যে পরিমাণে টাকা ছিল, ভাই ওই টাকাগুলো সম্পূর্ণ উঠাই ফেলতেছে এবং আমরা খবর পাইলাম মানে ভাইয়া আর আশা হচ্ছে ইয়েতে আছে, চট্টগ্রামে আছে, ওইখানেই পড়ে আছে, ওইখানে আছে এবং ভাইয়া তার অ্যাকাউন্টের সব টাকাগুলো উঠাই ফেলতেছে। ভাইয়ের অ্যাকাউন্টের যে ম্যানেজার ছিল, ম্যানেজারের সাথে আমার মায়ের সম্পর্ক ভালো ছিল। তখন আমি মা আর ভাবির মাধ্যমে জানতে পারি যে ভাইয়া ২ হাতে মানে টাকা উঠাইতেছে এবং এই টাকা উঠে উনি কি করে? কোনো কিছু আসতেছে না। সময়গুলো এভাবে কাটতেছে। এরই মাঝে আমার যে ভাবি ছিল, আমার ভাবি এগুলা নিতে পারতেছিল না। কারণ এগুলো তো আস্তে, আস্তে মানুষে জানাজানি হয়ে যাচ্ছে। লোক মারফতে এগুলো বলাবলি হচ্ছে। একটা পর্যায়ে ভাবি তখন একেবারে নিরাশ হয়ে রাগ করে ভাবির যে মেয়েটা ছিল, ওই মেয়েটাকে নিয়ে আমার ভাইয়াকে নিজেই ডিভোর্স করে বাড়ি থেকে চলে যায়। মা তখন অন্ধকারে ঢেকে পড়ে। ঠিক সেই মুহূর্তে মা আমাকে বাসায় ডাকে। মা আমাকে বাসায় ডাকে যে কারণ মায়ের আশেপাশে তখন আর কেউ রইল না। মা আমাকে ডাকে, আমি তখন মায়ের পাশে যাই। পাশে যাওয়ার পর মা আমাকে বলে, "কিভাবে কি করা যায়? বাবা তুই একটা কিছু কর।" মা তখন আমার কাছে একদম নত হয়ে যায়।
একেবারে নত হয়ে যায়। আমি তখন মাকে পুরো ব্যাপারগুলো খুলে বলি যে, "এমন, এমন ঘটনা, এই ঘটনাটা ঘটছে।" এরপরে মা করে কি যে বলে যে, "আলো যে মেয়েটা আছে, ওই মেয়েটাকে আমার বাসায় ডাক।" ২ দিন পরে আমি তখন আমার শালী আলোকে আমাদের বাসায় ডাকি। ডাকার পরে আমার মা ডিরেক্টলি গিয়ে আলোর পায়ে ধরে কান্না করে ফেলে। একদম কান্না করে মানে একদম খুবই কান্না করে বলতেছে যে, "আমি আমার স্বামীকে হারিয়েছি, আমার সন্তানটাকে হারাতে চাই না। তুমি যেভাবে হচ্ছে মানে মিলন যেভাবে বলছে ওভাবে কাজটা করে দাও।" মানে খুবই কান্নাকাটি করে, অতিরিক্ত কান্নাকাটি করে। এমনভাবে কান্নাকাটি করতে, করতে আলহামদুলিল্লাহ একটা সময় আলোর মন গলে যায়। আলো তখন বলে, "আচ্ছা ঠিক আছে আন্টি, আপনি কান্নাকাটি কইরেন না। আমি ঠিক আছে দেখে যাক কি করা যায়। আমাকে কি করতে হবে?" আমি তখন বললাম, "তোমাকে কিছুই করতে হবে না। শুধু তোমার শরীরে আমাকে একটু রক্ত দিতে হবে এবং রক্ত দেওয়ার পরে ওই রক্ত দিয়ে একটা কবিরাজ আমাকে বলছে যে একটা কবুতরের পায়ে হচ্ছে মানে তাবিজ বেঁধে দিবি। ওই তাবিজটা নিয়ে মানে ওই কবুতরটাকে নিয়ে তোমার ওই ফ্যামিলিতে যেতে হবে। ফ্যামিলিতে যাওয়া এবং ওই মানে ফ্যামিলিতে ঢোকার পরে মানে ঘরে ঢোকার আগেই তুমি কবুতরটাকে ছেড়ে দিবা। মানে জাস্ট ঘরে ঢোকার আগেই কবুতরটাকে ছেড়ে দিবা। এরপরে যা করার ওই কবুতরই করবে আর তুমি জাস্ট ওই ফ্যামিলিতে থাকবা আর কিছুই না।" ও তখন আমাকে বলে যে, "আপনার কি মনে হয় আশা আপু কি ওনার ফ্যামিলিতে আমাকে থাকতে দিবে?" আমি বললাম, "থাকতে দিবে। তুমি কোনো চিন্তা করো না। যেভাবে বলছি তুমি এভাবে কাজ করো।" এভাবে কথাবার্তা বলার পরে তখন ও বলে যে, "আচ্ছা ঠিক আছে।" ও তখন রাজি হয়। রাজি হলে আমি তখন হচ্ছে ডাক্তার নিয়ে আসি এবং ইনজেকশন দিয়ে ওর শরীর থেকে রক্ত বের করি। সেই রক্ত নিয়ে আমি কোনো রকমের মানে টাইম ওয়েস্ট না করে, সময় নষ্ট না করে আমি দৌড়ে হচ্ছে কবিরাজের বাড়িতে যাই এবং কবিরাজের বাড়িতে গিয়ে আমি তখন ওই ব্লাড দেই। দেওয়ার পরে কবিরাজ আমাকে সবকিছু বলে। ওই কবিরাজ তখন হচ্ছে একেবারে নিষ্কালা, একেবারে কালো টাইপের একটা কবুতর কোত্থেকে এনে উনি তখন ওখানে আমার সামনে বসে কবুতরের রক্ত এবং এই রক্ত এবং ওনার এখানে থাকে আরেকটা লাইক হচ্ছে একটু পাগল টাইপের একটা লোক আরকি, মানে পাগলই একরকম। ওই পাগলের শরীর থেকে উনি রক্ত নেয়। ৩ টা রক্ত মিলিয়ে দেন উনি তখন হচ্ছে একটা তাবিজ বানায়। মানে তাবিজটা বানায় বলতে কি জানি লেখার পরে এই রক্তের মধ্যে কাগজটা চুবাইয়া দেয়। মানে ভিজাইয়া দেয়। ভিজাই দিলে কাগজটা একদম ভিজে যায়। ভিজে একদম পোঁটলার মতো করে ফেলে। করে তারপর তাবিজের মধ্যে ঢুকেছে আমি নিজের চোখে দেখলাম। ঢুকে এরপর উনি এটার উপরে মোম দিয়ে দেয়। দিয়ে আমাকে বলে যে, "এই তাবিজটাই এই কবুতরটার পায়ের মধ্যে বাঁধেন।" আমি তখন খুব শক্ত করে বাঁধি, একদম স্ট্রংলি বাঁধি। বাঁধার পর আমাকে বলে, "এটা নিয়ে যান। কবুতরটাকে মানে একটা বক্সের মধ্যে দিয়ে বলে এটা নিয়ে যান। এভাবে আপনি কাজ করেন।" তো যেমন কথা তেমন কাজ। ওই কবুতরটাকে নিয়ে দেন আমি তখন হচ্ছে আমাদের বাসায় আসি। বাসায় আসার পর আলো কিন্তু সেই মুহূর্ত পর্যন্ত আমাদের বাসায় থাকে। আমাদের বাসা থেকে যায় না। আমাদের বাসা থেকে ও কিন্তু অফিস করে। মানে মায়ের কথা আলো সম্পূর্ণ মেনে নিয়েছে। অ্যান্ড পরিশেষে আমি তখন আলোকে নিয়ে হচ্ছে সবকিছু নিলাম এবং ভাইয়ার যে ডিটেইলস ওইটাও বের করলাম। বাসার ঠিকানা সবকিছু বের করে আমি তখন আলোকে নিয়ে ওই কবুতরটাকে নিয়ে রওনা দিলাম কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রামে আমার ভাইয়া হচ্ছে আ বন্দর টিলা বলতে একটা জায়গা আছে। ওই জায়গার ভিতরে থাকতো। দেন আমি বন্দর টিলাতে চলে যাই। ওখানে যাওয়ার পরে ভাইয়ার বাসার ঠিক একটু আগে আমি তখন আলোকে নামায় দেই। আমি তখন ওখানে আলোকে নামাই দিয়ে আমি কিন্তু আর আসতেছি না। আমি তখন ওখানেই একটা বাসা ভাড়া করি যে কি হবে না হবে আমি এটা এখানেই দেখে ছাড়বো। আর এই দিক তো ব্যবসা-বাণিজ্য সব শেষ। আমি যে ক্যাফে নিয়েছিলাম এটাও প্রায় বন্ধের পথে। যেহেতু চালাইতে পারতেছি না। আমার বাবার যেই ঐতিহ্যবাহী ব্যবসা ছিল যেটা ভাইয়া সামলাতো, আমাদের ওই মুদির দোকান, এটাও মোটামুটি বন্ধ হয়ে যাওয়ার পথে। আমাদের কাছে আছে শুধুমাত্র ওই বাড়িটা, যে বাড়িতে মা পড়ে আছে। আমি তখন করলাম কি যে ঠিক আছে ফাইন। ওকে বাসার মধ্যে ঢুকাই দিয়ে আমি তখন বাইরে ওয়েট করতেছিলাম কি করা যায়। ওর সাথে কিন্তু আমার ফোনে কন্ট্রাক্ট হচ্ছে আলোর সাথে। মানে ফোনে কন্ট্রাক্ট হচ্ছে, আলো বলতেছে যে আমি ঠিকমতো আসছি, কোনো প্রবলেম নাই এবং আপু আমাকে পেয়ে অনেক খুশি হইছে, আমাকে অনেক ভালো করে নিছে। আমি আপুকে বলছি আমি জব ছেড়ে দিছি, আমি আর জব করব না, আপুর বাসায় থাকবো। এগুলো কিন্তু আপু মানছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে পারো এভাবেই কাজ করো। এইভাবে প্রায় ১ সপ্তাহের মতো আলো ওই বাসায় থাকে। কিন্তু ১ সপ্তাহ পরেও আলোর বোন মানে আসার ভিতরে কোনো পরিবর্তন নাই। কোনো পরিবর্তন যখন আসতেছে না তখন আমি কি করি, ওই কবিরাজের সাথে রাসেলের মাধ্যমে আবারও যোগাযোগ করি। কবিরাজের সাথে যোগাযোগ করার পরে কবিরাজ আমাকে বলে যে, "আপনি এই আসেন, কক্সবাজারে আসেন, আপনার সাথে আমার কাজ আছে।" আমি তখন আবারও চট্টগ্রাম থেকে কক্সবাজার আসি। আসার পরে উনি আমাকে আরও ২ টা তাবিজ বানায় দেয়। অ্যান্ড একটা বলে যে, "একটা তাবিজ আপনার বোন যে বালিশে ঘুমায় সে বালিশের ভিতরে রাখতে হবে। আর আরেকটা তাবিজ আপনার ভাই যে বালিশে ঘুমায় ওই বালিশের ভিতরে রাখতে হবে।" মানে আমি তখন বুঝতে পারতেছিলাম না যে তখন উনি নামও লিখে দেয়, তাবিজের উপরে নাম লিখে দেয়। একটার মধ্যে আমার ভাইয়ের নাম লিখে দেয়, একটার মধ্যে আমার ওই যে আমার ওয়াইফ এবং বর্তমানে আমার ভাইয়ের যে বউ আশার নাম লিখে দেয়। তো ঠিক আছে। ২ টা তাবিজ নিয়ে আমি পুনরায় আবারও কক্সবাজার থেকে সে ঢাকার মানে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেই। চট্টগ্রামে গিয়ে আমি আলোর সাথে দেখা করে আলোকে এগুলো দিই। তখন কিন্তু আলো ফুললি আমাকে সাপোর্ট করে। এরপরে আলো এগুলো নিয়ে যায়, নিয়ে গিয়ে আলো ওখানে দেয়। ২.৫ মাস পরে ২.৫ মাস পরে হঠাৎ করে আমাদের বাড়ি থেকে কল আসে। আমার মা আমাকে কল দিয়ে বলতেছে ভাইয়া নাকি বাসায় চলে গেছে।
ভাইয়া বাসায় চলে গেছে। আমি শোনার পর অবাক হয়ে যাই যে, "কি ব্যাপার ভাইয়া বাসায় চলে গেল?" আলোকে ফোন করে বলে, "আলো এমন ঘটনা?" আলো বলে, "হ্যাঁ, আমি কয়েকটা দিন ধরেই কিন্তু এগুলো ফলো করতেছি। তোমার ভাইয়ার সাথে আমার আপুর কিন্তু খুবই ঝগড়া হইতেছিল। মানে প্রচণ্ড রকমের ঝগড়া, কেউ কাউকে সহ্য করতে পারে না। দুজনের মাঝে অনেক ঝগড়াঝাটি, অনেক ঝামেলা।" আমি বললাম, "তাই নাকি?" বলে, "হ্যাঁ, তাই।" এরপরেই ভাইয়া মনে হয় রাগ করে চলে গেছে। আমি বললাম, "ভালো হইছে, আলহামদুলিল্লাহ।" তো এরপরে আমি কি করে আলোকে নিয়ে সরাসরি আলোকে নিয়ে আমি তখন চট্টগ্রাম থেকে আবারও কক্সবাজারে আসি। আসার পরে আমরা বাসায় উঠি। আলোকে উঠাই না। আলোর ফ্যামিলিতে যায় এবং যেই আশা যে ছিল, আশা কিন্তু চট্টগ্রামেই থাকে। থাকার পরে বাসায় ওঠার পরে আমি ভাইয়াকে খুবভাবে বুঝাই, "তুমি কি করলা? কেন করলা?" ভাইয়া তখন কোনো কিছুই বলতে পারতেছে না। ভাইয়া তখন বলে, "আমি কিছুই বুঝতেছি না। কিভাবে কি হয়ে গেল? মানে ঘটনা কি?" এটা সেটা ভাইয়া অনেকভাবে কান্নাকাটি করে। আমি তখন বলি যে, "ভাবিও তোমাকে ছেড়ে চলে গেল। বাচ্চাটার জন্য" ভাইয়া তখন খুবই মন খারাপ করে। মনে হয় কি যে ভাইয়া একটা নতুন পৃথিবী থেকে আসছে। আগে ভাইয়া অজ্ঞান ছিল এবং জ্ঞান ফিরে আসছে, এমন অবস্থা। খুবভাবে বুঝে যাই হোক ভাইয়া মোটামুটি একটু লাইনে আসে। আসার পরে ভাইয়া আবারও ব্যবসা-বাণিজ্যের দিকে ফোকাস দেয়। আমি তখন বাসায় থাকি। ২ ভাই একসাথেই থাকি। থাকতে, থাকতে এমত অবস্থা কিন্তু আবার আলো আমাদের ঘরে যাতায়াত করতেছে। আর আসার কোনো খবর নাই। চট্টগ্রাম থেকে কোথায় গেছে? কোন জায়গায় গেছে? তার কোনো রকম সন্ধান কেউ দিতে পারে না। আমরা আসার সন্ধান করার জন্য চট্টগ্রামের ওই বাসায় পুনরায় আবারও গেছি। কিন্তু বাড়িওয়ালা বলে উনার ভাড়াও দিছে, সবকিছু ঠিক আছে। বাসায় ফার্নিচার-টার্নিচার সমস্ত কিছু আছে। তালা মেরে উনি জানি কোথায় চলে গেছে। উনাকে আর পাওয়া যাচ্ছে না। উনি বাসায় নাই। যাই হোক এরপর আলোকে নিয়ে আমি ওভাবেই পড়ে আছি। আমার ভাইকে নিয়ে ওভাবেই পড়ে আছি বাসায়। দেন আলো বাসায় যাতায়াত করে, আসা যাওয়া করে, সবকিছু চলতেছে। এমন অবস্থার ভিতর আমার মা তখন বলতেছে যে, আমার যেই ভাইয়া মনির ভাইয়া অনেকটা ডিপ্রেশনে চলে যাচ্ছে। সময় যত যাচ্ছে উনি প্রচুর পরিমাণে পাগলামি করতেছে, ডিপ্রেশন, টেনশন। এমত অবস্থা আমার মা বলতেছে যে, "একটা কাজ করি, আমরা মনিরকে বিয়ে করাই দেই। আরেকটা বিয়ে করাই। যেহেতু ওই বউ চলেই গেছে, বাচ্চাও চলে গেছে, তাহলে আর এই বউ বাচ্চার কথা চিন্তা না করে আমরা আরেকটা বিয়ে করাই।" তো যখন বিয়ের কথা বলে আমি তখন বললাম, "হ্যাঁ, ফাইন, ঠিক আছে, তাহলে বিয়ে করানো যায়, করাক।" এরপরে ভাইয়াকে আমরা পুনরায় আবারও বিয়ে করাই। মনির ভাইকে আবারও বিয়ে করাই এবং বিয়ে তো আমরা সবাই অনেক বেশি মজা মাস্তি করি, সবকিছুই করি। তখনও কিন্তু আলো আমাদের ঘরে আসা যাওয়া সবকিছুই ঠিক আছে। বাট আশার কোনো খোঁজ খবর নাই। আশার ফ্যামিলিও কিন্তু জানে না যে আশা কোথায় গেছে। আলো নিজেও জানে না যে আশা মূলত কোথায় আছে। এমতো অবস্থার মধ্যে তখন ভাইয়ার বিয়ের প্রায় ২ থেকে ২.৫ মাস পর্যন্ত কেটে গেছে। ২.৫ মাস পরে আমার আলো কিন্তু তখন আমাদের বাসায় আসে যে আমার মা তখন বলতেছে যে, "একটা কাজ কর, আলো মেয়েটা আমাদের জন্য অনেক হেল্প করছে, আমাদের অনেক উপকার করছে। তুই যদি কিছু না মনে করিস, আমি তোকে একটা কথা বলি। আশাকে তো তুই বিয়ে করলেও তো তোর সাথে প্রতারণা, কিন্তু আলো মেয়েটা আমার কাছে ভালো মনে হয়। তুই যদি রাজি থাকিস তাহলে পারিবারিকভাবে আমি তোকে আলোকে বিয়ে করাবো।" আমি তখন বললাম যে, "মা ঠিক আছে।" এবং আমার মন থেকে আমি এটাই চাচ্ছিলাম, যেহেতু আলো আমাদের জন্য এত হেল্প করছে, এত সাহায্য সহযোগিতা আমাদেরকে করছে, তাহলে আমি আলোকে বিয়ে করে আমাদের ফ্যামিলিতে রেখে দেই। এটা বলার পরে আমি তখন মায়ের সাথে কথাবার্তা বললাম, বলে মা তখন আলোর ফ্যামিলির সাথে কথাবার্তা বলতে যায় এবং আলোর ফ্যামিলি বরাবর মতো এটাকে রিফিউজ করে। তারা বলে যে, আমার সাথে বিয়ে হয়ে তারা তাদের মেয়ে আশাকে হারিয়েছে এবং এখন আলোকেও তারা হারাতে পারবে না। এটা বলে তার বাবা-মা কোনোভাবেই সম্পর্ক মেনে নেয় না। মেনে না নেওয়ার পরিপ্রেক্ষিতে এরপরে লাস্টের দিকে আলো তখন সম্পূর্ণ নিজের ইচ্ছায় আলো আমাকে বিয়ে করে এবং বিয়ে করে আমার ফ্যামিলিতে চলে আসে। সে তার বাবা-মায়ের সাথে সম্পূর্ণ যোগাযোগ অফ করে দেয়। আমার ফ্যামিলিতে আসে, আমার ফ্যামিলিতে থাকতেছে। আলহামদুলিল্লাহ বড় ভাইও বিয়ে করছে, আমিও বিয়ে করলাম। মা আছে, একেবারে সবকিছু মিলিয়ে বিন্দাস সময়গুলো কাটতেছিল। তারই মাঝে আমার বিয়ের ঠিক ৪ মাস পরে আল্লাহর ডাকে আমার মা মারা যায়। আমার যে মা ছিল, মা মারা যায় এবং মা-বাবা দুজনেই এমনভাবে মারা যায়, ওদের মৃত্যুগুলো আমাদের কাছে কেমন জানি রহস্যময় মনে হয়। রহস্যময় মৃত্যু, বাবা যে মারা গেল, বাবা তো হসপিটালে গেল, সুস্থ হলো, বাসায় আসলো, ভালো হলো, তো এরপরে মারা গেল। এবং মাও শারীরিকভাবে অনেকটা সুস্থ ছিল। দেখলে মনে হতো না যে অসুস্থ, একেবারে ফিটফাট ছিল। এরপরে মাও এভাবে কম বয়সে, বাবা-মা দুজনেই কিন্তু একেবারে কম বয়সে মারা গেল। যাই হোক, ওদের মাটি দিলাম, ওদের কাজ মাকে মাটি দিলাম, কাজ সম্পূর্ণ হলো। তো ওভাবেই পড়ে আছি। দিন আর রাতগুলো কাটতেছে। কাটতে, কাটতে প্রায় এখানে আরো ১.৫ বৎসরের মতো কেটে যায়। এই ১.৫ বছরে আমরা কিন্তু আশার কোনো রকমের সন্ধান পাই না। আশা কোথায় আছে, কেমন আছে, কোনো রকমের তার কোনো সন্ধান পাওয়া যায় না। ১.৫ বছর পরে এরই মাঝে আমি যাকে বিয়ে করে আলোর ঘরে একটা মেয়ে সন্তান হয় এবং আমার যে ভাইয়া মনির ভাই বিয়ে করছে, ওই মনির ভাইয়ের ঘরে একটা মেয়ে সন্তান হয়। দুটো মেয়ে কিন্তু আমাদের ফ্যামিলিতে আসে। ১ম এ মনির ভাইয়ের ঘরে, এরপর আমার ঘরে। আমার ওয়াইফের ঘরে, ওভাবেই বেবিগুলো আসে। এখন আসার পরে ১.৫ বৎসর পরে ১.৫ বৎসর পরে আল্লাহর কি হুকুম আল্লাহ জানে, আমাদের থানাতে, আমাদের যে লোকাল থানাতে কক্সবাজারের, ওই থানাতে আমার ভাইয়ার নামে একটা মামলা করা হয়। নারী নির্যাতনের একটা মামলা করা হয় এবং ওই মামলা করা হয় আশার পক্ষ থেকে। আশা নাকি মামলা করেছে
মানে এটা জানার পর তো খুব অবাক হয়ে যাই যে আশা কোত্থেকে আসলো আজকে প্রায় ২ বছর পরে। ও তো ২ বছর কোনো খোঁজ খবর পাওয়া গেছিল না। এই মামলা যখন চলতেছিল তখন আমার ভাইয়া থানা থেকে যোগাযোগ করে যে হ্যাঁ, আশার সিগনেচার আশাই আসছে এবং পুলিশের মাধ্যমে সবকিছু ভাইয়া ডিটেইলস জানতে পেরেছে আশা এসে মামলা করে গেছে। কিন্তু আশা কোত্থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে তার কোনো সন্ধান পাওয়া যায় নাই। ওখানে আশার ফোন নাম্বারও দেওয়া ছিল। আমার ভাইয়া তখন সেই ফোন নাম্বারে আশার সাথে যোগাযোগ করে। আমিও যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আশা তখন ডিরেক্টলি আমার ভাইয়াকে বলে যে, "তুমি আমাকে বিয়ে করছো" এবং আমাকে মানে মামলাটা এভাবে সাজানো হয়েছিল যে, ভাইয়া নাকি আশাকে কোথাও বিক্রি করে দিয়েছে। বিয়ে করে সংসার করে এরপরে কোথাও বিক্রি করে দিয়েছে। ২ বছর ধরে আশা মানে শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছে এবং ওখান থেকেই বের হয়ে আসার পর জানতে পারে যে, আমার ভাইয়া নাকি নতুন করে বিয়ে করে বাচ্চা করে সংসার করতেছে। এমনভাবে নারী নির্যাতনের মামলাটা আমার ভাইয়া নামে দিয়া দেয়। ভাইয়া তখন এই মামলার ফাঁদে পড়ে ভাইয়া তখন এদিক ওদিক আর কোনো দিকে যাইতে পারতেছে না। সবশেষ আমাদের যেহেতু ওরকম ভালো কোনো গার্ডিয়ান নাই, পুলিশ প্রতিনিয়ত আমাদের বাসায় আসে। ভাইয়া তখন কি করে সবকিছু ছেড়ে ব্যবসা-বাণিজ্য সব আমার হাতে তুলে দিয়ে ভাইয়া তখন পালিয়ে কক্সবাজার থেকে ভাইয়া তখন ঢাকাতে চলে যায় ওনার এক ক্লাসমেটের বাসায়। ওনার ওই ক্লাসমেটের বাসায় চলে যায় এবং আরেকটা ব্যাপার এখানে বলে রাখা ভালো যে আমার ভাইয়াকে যে 2nd টাইম বিয়ে করাইছিলাম, আমার ওই ভাবি কিন্তু জানতো না যে আমার ভাইয়ার জীবনে এত বড় ঘটনা আছে আশাকে নিয়ে। ওই ভাবি শুধু জানতো যে ভাইয়ার লাইফে আগে একটা বউ ছিল, বাচ্চা ছিল, বউ বাচ্চা ভালো ছিল না, তারা চলে গেছে। বাট আশার ঘটনাটা কিন্তু উনি সম্পূর্ণ জানতো না। এখন যখন আশার ঘটনাটা পুরোপুরি জানতে পারছে যে ছোট ভাইয়ের বউকে বড় ভাই বিয়ে করে ফেলছে, নিয়ে পালায় গেছে। এগুলো জানার পরে পুরো এলাকাতে তখন রণক্ষেত্রের সৃষ্টি হয়ে গেছে। এরপরে আমার ওই ভাবিও তখন আর ভাইয়ের উপরে কোনো রকমের ডিপেন্ড না করে আমার ভাইয়াকে 2nd যাকে বিয়ে করিয়েছি উনিও তখন আমার ভাইয়াকে ডিভোর্স করে সন্তান নিয়ে চলে যায়। ১ম ভাবিও চলে যায় সন্তান নিয়ে এবং একটা মেয়ে নিয়ে এবং 2nd যাকে বিয়ে করিয়েছিলাম উনিও তখন আরেকটা মেয়ে নিয়ে মানে ভাইয়াকে ছেড়ে চলে যায় এবং ভাইয়ার কাছে যখন এই খবরটা যায় যে ওনার 2nd ওয়াইফও চলে গেছে ওনার বাবুটাকে নিয়ে, ভাইয়া তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। ভাই তখন আর মানে ঘরবাড়ি সবকিছু ভাইয়ের প্রতি আর কোনো মানে মামলা-টামলা এগুলো ভাই একদম পুরো মানে একেবারে ছিন্ন-তাচ্ছিন্ন হয়ে যায়। কোনো কিছুর প্রতি ভাইয়ের আর কোনো রকমের টান থাকে না। এমত অবস্থায় এভাবে মামলাটা যখন সামনের দিকে যাচ্ছিল, সময়গুলো কাটতে আমি একটা পর্যায়ে দেখতে পাই যে আমার বউ যে আলো ছিল, আলো জানি আমার সাথে কেমন করে ব্যবহার করতেছে। মানে খুব একটা ভালো ব্যবহার করে না। মানে কেমন জানি আমার উপরে আলো খুব খারাপভাবে ব্যবহার করে। এরকম করে চলতে আলোর সাথে আমার সম্পর্কটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। মানে কোনো ক্ষেত্রেই কিন্তু খারাপ সম্পর্ক ছিল না। আমরা কিন্তু দুজনেই অনেক ভালো ছিলাম। কিন্তু সেই ক্ষেত্রে আলো আমার নামে গিয়ে থানাতে মামলা করে যে আমি নাকি আলোকে শারীরিকভাবে নির্যাতন করে, ওকে টর্চার করে, ওর ভাইয়ের ওর বড় বোনের জীবন নষ্ট করছে এবং আমি সেমভাবে মানে আমার নামেও মামলা দিয়ে দেয়। কিন্তু আমি সেখানে কোনো কিছুই করি না। আমি কোনো কিছুই করি না। কিন্তু মামলাটা এমনভাবে সাজানো হয় যে আমি নাকি আলোকে টর্চার করতেছি। ঠিক সেই মুহূর্তে আলোর কিছু ফ্রেন্ড সার্কেল ছিল কক্সবাজারে। ও যেখানে জব করত, ওই জবের সুবাদে পরিচিত ওই পোলাপাইনগুলো পর্যন্ত মিলে সবাই আমার উপরে থানা থেকে এক রকমের থ্রেট আসতেছে, ভাইয়া থেকে আরেক রকমের থ্রেট আসতেছে। মানে আমি তখন লিটারেলি হচ্ছে ৩ মাসের মতো খুব কষ্ট করে ফ্যামিলিতে থাকি। ৩ মাস পরে আমার লাইফ পুরো রিস্কে চলে যায়। মানে আমি যে আলোর সাথে ঘুমাবো, আমার কাছে মনে হয় যে আলো যেকোনো সময় আমাকে মেরেও ফেলতে পারে। এই ভয়ে আমি তখন এই বাসা থেকে পালিয়ে যাই। বাসা থেকে পালিয়ে সেম আমার ভাইয়ের কাছে ঢাকাতে চলে যাই। ওখানে গিয়ে থাকতেছি তখন আমাদের বাসা দুটো বাসাই মানে আমাদের পুরো বাসাটাই রাজত্ব করতেছে আশা এবং আলো। তারা মিলিয়ে ফ্যামিলিতে থাকতেছে। আমরা তখন কোনোভাবেই কোনো কিছু করতে পারি না। তখনই আমার বাবার একজন বন্ধু ছিল, উনার নাম ছিল হচ্ছে খুরশেদুল আলম বুলবুল। ওই খুরশেদুল আলম বুলবুল তখন আমাদের পাশে এসে দাঁড়ায়, উনি ব্যাপারগুলো জানতে পারে এবং উনি তখন হচ্ছে মামলার এগেইনস্টে ওনাদের নামে আবারও মামলা করা হয়। এখানে অনেক ঘটনা আছে। আমি সেই ঘটনার দিকে না যাই। প্রায় প্রায় ২ থেকে ৩ বৎসরের মতো এই মামলা নিয়ে আদালতের পাড়ায় আমি আর ভাইয়া দৌড়ে এবং আশা আর আলো দৌড়ে। সবশেষ নিরুপায় হয়ে আশা, আলো ওই মামলায় হেরে যায়। আমি আর আমার ভাইয়া জিতে যাই। জিতে যাওয়ার পরে পুনরায় আমরা আবারও আমাদের ঘরবাড়ি সবকিছু ফিরে পাই এবং সেখানেই আমরা থাকি। থাকার পরে আজকে প্রায় অনেকগুলো বছর কেটে গেছে। এরই মাঝে আমার ভাইয়া আর বিয়ে করতেছে না। ভাইয়াও বিয়ে করতেছে না, আমিও বিয়ে করতেছি না। আমরা এভাবেই সময়গুলো কাটাচ্ছিলাম। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপন ভাই আজ থেকে ২ মাস আগে এরই মাঝে আশা যিনি ছিল উনি কিন্তু বিয়ে বসে গেছে। উনার আরেক জায়গায় বিয়ে হয়েছে কিন্তু আলো আজও বিয়ে বসে নাই। আজ থেকে ২-২.৫ মাস আগে আলোর সাথে আমার দেখা হয়। মানে কন্ট্রাক্ট হওয়ার পর আমার সাথে দেখা করে। আমার হাতে পায়ে ধরে ও খুব কান্নাকাটি করে যে যা হবারটা হইছে ওর বোনের ফাঁদে পড়ে মানে ওর বোন ওকে যেভাবে বুঝাইছে ওই বোনের ফাঁদে পড়েই নাকি ও কাজগুলো করছে। মূলত ও আসলে এই কাজগুলো করতে চায় না। আমার সন্তানটাকে সাথে নিয়ে আসে, আমার মেয়ে সন্তানটাকে নিয়ে এসে বলতেছে, "তুমি মেয়ের মুখের দিকে তাকায়া হইলেও এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমরা আবারও পুনরায় সংসার করি।" এত বছর পরে ও আমার কাছে ফিরে আসতেছে। কিন্তু আমি ওকে কোনোভাবে অ্যাকসেপ্ট করি নাই। আজকে প্রায় ২ থেকে ২.৫ মাসের মতো কেটে গেছে। প্রতিটা মুহূর্ত আমাকে কল দেয়, বিরক্ত করে, পাগলামি করে, আত্মহত্যা করবি, সুইসাইড করবি, মরে যাবে, বাঁচবে না। আমি